আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লাইসেন্স পরীক্ষার্থীরা এবং যারা পোস্ট বেসিক পরীক্ষা 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে বলেছিলাম যে আজকের যে ক্লাসটা হবে এই ক্লাস থেকে আপনি যে কোনো পরীক্ষায় দেন না কেন, আপনি লাইসেন্সিং এক্সাম দেন, আপনি যে কোনো রিক্রুটমেন্ট এক্সাম দেন, অথবা আপনি পোস্ট বেসিক এক্সাম দেন, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই যে প্রশ্নগুলো এখান থেকে 1 মার্ক আপনি কমন পাবেন, একদম শিওর কমন থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে টিএমএসএস 2025-এ ওনারা যে হচ্ছে নার্স নিয়োগ পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে যে 50টা প্রশ্ন করেছে এবং সময় ছিল 1 ঘন্টা, এবং 50টা প্রশ্ন এতটাই স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রায় প্রত্যেকটা টপিক থেকে ওনারা টাচ করছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আপনি কভার করেন, ইনশাল্লাহ আপনি শিওর 1 মার্ক কমন পাবেন। এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক যখন দেখাবো, মানে প্রত্যেকটা প্রশ্ন যখন দেখাবো, একই সাথে আমরা চেষ্টা করব যে এটা কোন সাবজেক্ট থেকে এসেছে, কোন টপিকগুলোর মধ্যে এই প্রশ্নগুলো আছে। এবং প্রশ্নগুলো আপনি দেখবেন যে আপনি যদি অ্যানালাইসিস করেন, প্রায় প্রতিটা পরীক্ষার যদি প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে এই জায়গাগুলোতে পরীক্ষার প্রশ্ন থাকেই থাকে। ঠিক আছে, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকেই ক্লাসটা করতে পারে এবং শিওর 1 মার্ক কমন পাইতে পারে ইনশাল্লাহ। আজকে আমরা যে বলছি না ক্লাসে যে আজকে শিওর 1 মার্ক কমন থাকবে, আজকের ক্লাসের পরে নেক্সট যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে যদি আজকে যে প্রশ্নগুলো আমরা সলভ করব এখান থেকে যদি একটা প্রশ্ন না থাকে, মানে ওই টপিকের মধ্যে থেকে যদি একটা প্রশ্ন না থাকে, তাহলে সেটা আমাকে বলবেন। আমি অবশ্যই আপনাদের নেক্সট কোনো পরীক্ষা আসলেই বা কোনো পরীক্ষা হলেই এখান থেকে প্রশ্ন দেখিয়ে দিব ইনশাল্লাহ। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন। সবাই কি ঘুমাই পড়ছেন নাকি? কে কে জেগে আছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আপনারা জীবিত আছেন নাকি গেছেন? আজকের প্রশ্নগুলো প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন। ওকে, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়ে অন্যদেরকে সাহায্য করুন। দেখুন, আজকে টপিক থেকে আপনি শিওর 1 মার্ক কমন পাবেন, আপনি 1 মার্ক শিওর কমন থাকবে আপনার যে কোনো পরীক্ষাতে। কতটা ইম্পর্টেন্ট! এবং আজকের এই টপিকগুলা, যে টপিকগুলা থেকে এখানে প্রশ্ন করা হয়েছে, বিশেষ করে এই টিএমএসএস এর যে কোশ্চেনগুলা, দেখবেন যে বেশিরভাগ মানে টপিক, ওই টপিকগুলা থেকে প্রতিবারই প্রশ্ন হয়, কোনো না কোনো পরীক্ষাতে ওই টপিকগুলা থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, সুতরাং এই যে প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, যারা আমাদের মার্সেল লাইসেন্স ব্যাচে আছেন অলরেডি, যদি তারা ক্লাসে থেকে থাকেন, আই হোপ আপনারা 50টা প্রশ্নের 50টাই কারেক্ট অ্যান্সার করতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে এটা কোন টপিক থেকে আপনি পড়েছেন এবং কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এবং কেন টপিক ধরে পড়তে হবে, এই বিষয়টাও আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছেন। আপনি প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন এবং আপনার বন্ধু বান্ধবী সবাইকে ডেকে নিয়ে আসেন, ক্লাস করান। জীবনে তো অনেক বাস দিলেন, একটু উপকার করেন, তাদেরকে অন্তত ক্লাসে ডেকে নিয়ে এসে ক্লাস করিয়ে উপকার করেন। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন শুরু করে দিই, যেহেতু আমরা 50টা প্রশ্ন শেষ করতে হবে। দেখেন, কোশ্চেন নাম্বার 1, এই একটা জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, এনজি টিউব ইনসার্শন থেকে পরীক্ষাতে কিন্তু একটা প্রশ্ন থাকে। দেখেন প্রশ্নটা কেমন আসছে। এ কনফিউজড পেশেন্ট কিপস পুলিং এট এ নিউলি ইনসার্ট এনজি টিউব। কি করছে দেখেন, একজন হচ্ছে ওই যে বিভ্রান্তিকর অর্থাৎ কনফিউজড হয়ে আছে একজন পেশেন্ট। হ্যাঁ, এখন সে কি করছে দেখেন, কিপস পুলিং, সে ওই যে রিসেন্ট যেটা হচ্ছে এই যে নিউলি যে ইনসার্ট করা হয়েছে যে এনজি টিউবটা, সেটা উনি কি করছে, টেনে ধরছে। আচ্ছা, বিফোর দ্য ফার্স্ট ফিডিং, প্রথম খাদ্য দেওয়ার আগে কি করবেন, হোয়াট শুড দ্য নার্স ডু টু মোস্ট সেফলি ভেরিফাই কারেক্ট টিউব প্লেসমেন্ট। তাহলে দেখেন, প্রথম খাদ্য দেওয়ার আগে নার্সের কি করা উচিত, যে দেখেন ভেরিফাই করবে কিভাবে উনি যে টিউবটা হচ্ছে কারেক্ট প্লেসমেন্টে আছে। ঠিক আছে, তাহলে এই একটা জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্ন আমরা খুব রিসেন্টলি এগুলো শেষ করেছি। তো এই প্রশ্ন ফান্ডামেন্টালস অফ নার্সিং এর মধ্যে আছে, এনজি টিউব ইনসার্শন থেকে।
তো এই প্রশ্নের অপশনগুলো দেখলে আপনার মনে হবে যে প্রায় প্রত্যেকটাই সঠিক। দেখেন 1 নাম্বার বলছে কি ইনজেক্ট এয়ার এন্ড লিসেন ওভার দ্য স্টোমাক, আপনি এয়ার ইনজেক্ট করবেন এবং স্টোমাকে শুনবেন। আচ্ছা, এরপরে 2 নাম্বার অপশন কি বলছে দেখেন আস্ক দ্য পেশেন্ট টু স্পিক, পেশেন্টকে কথা বলতে বলবেন। এটা নিয়ে আপনার কনফিউশন নাই যে এটা হবে না, ভালোভাবে বুঝেন। দেখেন আপনার কোথায় কোথায় কনফিউশন লাগতে পারে এবং প্রত্যেকে অ্যান্সার করেন। কনফার্ম, দেখেন কনফার্ম টিউব পজিশন বাই এক্স-রে অ্যাস অর্ডার, অর্থাৎ অর্ডার অনুযায়ী আপনি হচ্ছে এটা কি করবেন যে কনফার্ম হওয়ার জন্য আপনি এটা হচ্ছে এক্স-রে করবেন কিনা। আচ্ছা, এরপরে বলছে সেক ফর, এখানে হচ্ছে বাবলিং, অর্থাৎ এই যে বুদবুদ শব্দ হচ্ছে কিনা, বুদবুদ শব্দ হচ্ছে কিনা, ঠিক আছে। হোয়েন দ্য ইন্ট অফ দ্য প্লেসড ইন ওয়াটার, হ্যাঁ দেখবেন যে হচ্ছে চেক ফর এই যে বাবলিং, তার মানে কি এই যে শেষ অংশটা আপনি ওয়াটারে দেওয়ার পরে দেখবেন সেখানে কোনো বুদবুদ উঠতেছে কিনা, ঠিক আছে। তাহলে প্রথম যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি এটা যখন এই টপিকটা আমরা পড়িয়েছিলাম তখন বারবারই বলেছিলাম যে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তার কিছুদিন পরে মনে হয় পরীক্ষাটা হয়েছিল ডিসেম্বরে, তা আমরা তো শুরু করেছি অক্টোবর, তার কিছুদিন পরে ছিল, এটা একদম প্রথম দিকে। আমি আশা করব যে আমাদের বিশেষ করে আজকের প্রশ্নগুলো একই সাথে যেমন আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদের রিভিশন হয়ে যাবে, একই সাথে এই টপিকগুলো আপনি একটু রিকল করবেন, এখান থেকে প্রশ্ন আসে এবং আশা করছি আপনারা প্রত্যেকে সঠিক উত্তর দিতে পারবেন। প্রত্যেকে একটু ঝটপট কমেন্ট করে ফেলেন। একের কি হবে, এই যে দেখেন আমি বললাম না কনফিউজড হয়ে যাবেন আপনারা। দিয়েছেন ডি, মানে 3টা অপশনের মধ্যে আরো ওখানে অপশন ছিল বেশ কয়েকটা, তাই না। সেগুলো 4টা অপশনই কনফিউজ করে দেওয়ার মতো অপশনই ছিল। আচ্ছা, মেবি দিয়েছেন অলরেডি সি, মানে পেইড বেজের শিক্ষার্থীদের ইনশাল্লাহ এটা সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমরা সাধারণত কি করি, এয়ার ইনজেক্ট করি, ঠিক আছে। এরপরে হচ্ছে আর একটা কি কাজ করা হয়, আর একটা হচ্ছে ওই যে স্টোমাক এরিয়াতে, হ্যাঁ গ্যাস্ট্রিক এরিয়াতে কি করা হয়, গ্যাস্ট্রিক এরিয়াতে মানে হচ্ছে ওখানে অসকালটেশন করা হয়ে থাকে, যে শব্দ শোনা হয়ে থাকে 5cc দিয়ে। আচ্ছা, আর একটা হচ্ছে আরো একটা কি করা হয়, আর একটা হচ্ছে ওই যে অ্যাসপাইরেট করা হয় গ্যাস্ট্রিক কন্টেন্ট, যেটা হচ্ছে পিএইচটা মেজারমেন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। 3টা জিনিস করা যায়। এখন সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটার ক্ষেত্রে মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এনজিটিউব ইনসার্শন যে টপিকটা আছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভালোভাবে পড়বেন। তাহলে দেখেন সব থেকে মোস্ট অ্যাকুরেট হচ্ছে কোনটি, সেটা হচ্ছে এই যে এক্স-রে করা, ঠিক আছে। অ্যাবডোমিনাল এক্স-রেটা হচ্ছে মোস্ট রিলেয়েবল, ঠিক আছে। এই যে অ্যাবডোমিনাল এক্স-রেটা হচ্ছে সব থেকে মোস্ট রিলেয়েবল, সবসময়ের জন্য মাথায় রাখবেন। সেকেন্ড যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক, হ্যাঁ গ্যাস্ট্রিক কন্টেন্টস গুলো আছে সেটাকে কি করতে হবে, অ্যাসপাইরেট করতে হবে। অ্যাসপাইরেটিং, দেখেন অ্যাসপাইরেটিং করতে হবে কোনগুলো, গ্যাস্টের যে হচ্ছে গ্যাস্ট্রিক কন্টেন্টস গুলো আছে সেটা, এবং এর 3.5 এর পিএইচ এর মানটা কত হবে, দেখেন পিএইচ হচ্ছে এই যে 3.5 যদি হয় তাহলে বুঝতে হবে যে ওটা হচ্ছে স্টোমাকে গেছে। তাহলে এখানে 3টা জিনিস করা যেতে পারে। আর একটা হচ্ছে 5cc যে হচ্ছে আপনার ইনজেক্ট করে, এয়ার ইনজেক্ট করে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এরিয়াতে, এটা অসকালটেশন করা যেতে পারে। তাহলে এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে, এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রশ্নটা হয়তো এত ওয়াইডলি থাকবে না, খুব ছোট্ট করে প্রশ্নটা আসতে পারে যে হচ্ছে অ্যাকুরেট এনজিটিউব ইনসার্শন প্লেসমেন্ট হয়েছে কিনা সেটা কিভাবে আপনি মেজার করবেন, ঠিক আছে। তো সেটার জন্য এইভাবে প্রশ্নটা থাকতে পারে, অথবা যদি এটা ক্লিনিক্যাল বেসড করে তাহলে ঠিক এইভাবে একটা প্রশ্ন করবে, যেটা কিন্তু অনেক বড় মনে হতে পারে আপনার কাছে, ঠিক আছে। আচ্ছা, এটা বইয়ের পেজ নাম্বার হচ্ছে 51 পেজ, ভলিউম অন 51 পেজের একদম মানে মানে 2টা কলাম আছে দেখবেন, মানে হচ্ছে এটা যদি 51 পেজ হয় তাহলে পেজের এরকম মানে এ সাইডে প্রশ্ন, এই প্রশ্ন দেখবেন মেবি 8 নাম্বার কোশ্চেন এটা থাকতে পারে, যতটুকু মনে আছে হয়তো 8 নাম্বার কোশ্চেনই ওটা। এবং ওখানে দেখেন প্রশ্নটা শর্ট করে দেওয়া আছে, ভলিউম 1 পেজ নাম্বার 51। দেখেন তাহলে হচ্ছে এই যে এনজিটিউব ইনসার্শনের এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করছি আপনারা ক্লিয়ার। এখন এটা যদি এক্স-রে না থাকে তাহলে সেকেন্ড মোস্ট অ্যাকুরেটলি আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে অ্যাসপাইরেটিং গ্যাস্ট্রিক কন্টেন্ট, এবং যেটার পিএইচ কিন্তু 3.5 এর নিচে থাকবে। এবং আমরা জানি যে স্টোমাকের হচ্ছে যে পিএইচ ওটা সবসময়ের জন্য 2, হ্যাঁ 3.5 এর নিচেই থাকে, 2 বা এরকম থাকতে পারে। আর একটা কি কাজ করা যেতে পারে সেটা হচ্ছে 5cc দিয়ে এয়ার ইনজেক্ট করে অসকালটেশন করা যেতে পারে। ক্লিয়ার না? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো।
2 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, ডিউরিং মর্নিং রাউন্ড, আপনি যখন সকালে রাউন্ড দিচ্ছেন, ঠিক আছে, দ্য নার্স ফাইন্ডস, নার্স কি করলো, উনি দেখলো, হ্যাঁ মানে খুঁজে পেলো আর কি, এ পেশেন্ট লেইং স্টিল অ্যান্ড নট রেসপন্ডিং টু ভার্বাল কমান্ডস, অর্থাৎ কি আপনি যে ডাকতেছেন কিন্তু সে সেই পর্যন্ত এখনো শুয়ে আছে, কোনো ধরনের সাড়া দিচ্ছে না, ঠিক আছে। এখন হোয়াট ইজ দ্য নার্স ফার্স্ট অ্যাকশন, তাহলে আপনি যদি কোনো ওয়ার্ডে সকালে 9টার দিকে ফর এক্সাম্পল আপনি গেলেন, বা ফার্স্ট রাউন্ডে আপনি গেলেন, যাওয়ার পরে বা 8টার দিকে আপনি যেয়ে দেখলেন যে সেখানে হচ্ছে পেশেন্ট এখনো শুয়ে আছে, কোনো ধরনের রেসপন্স করছে না, তো এখানে আপনি ডাকাডাকির পরেও সে কোনো ধরনের রেসপন্স করছে না, ভার্বাল কমেন্টস দেওয়ার পরেও। হ্যাঁ, এরপরে দেখেন কি বলছে যে আপনি প্রথম আপনার কাজটা কি হবে, আপনি এখানে হচ্ছে স্টার্ট আইভি ফ্লুইড, তার আইভি ফ্লুইড শুরু করে দিবেন, মানে স্টার্ট করবেন কিনা। এরপর হচ্ছে আপনি অ্যাসেস করবেন এয়ারওয়ে ব্রিথিং অ্যান্ড সার্কুলেশন অ্যাসেস করবেন কিনা, পর্যবেক্ষণ করবেন কিনা। আরেকটা হচ্ছে কল দ্য পেশেন্ট ফ্যামিলি, নাকি আপনি পেশেন্টের ফ্যামিলিকে ডাক দিবেন, নাকি এখানে ব্রিং দ্য ক্র্যাশ কার্ট। আচ্ছা, ক্র্যাশ কার্টটা কি? ক্র্যাশ কার্ট হচ্ছে ওই যে ইমার্জেন্সি ট্রলি যেটা আমরা বলি, ঠিক আছে, যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা সেই সমস্ত ইমার্জেন্সি ক্ষেত্রে যে ট্রলিটা নিয়ে আসা হয়, তো আপনি বলছেন ব্রিং দ্য ক্র্যাশ কার্ট উইদাউট অ্যাসেসিং, কোনো কিছু পর্যবেক্ষণ করার আগে আপনি ক্র্যাশ কার্ট নিয়ে দৌড়াবেন, তো কোনটা হবে উত্তর? একটু অ্যান্সার করে ফেলবেন, হ্যাঁ এটা সঠিক উত্তরটা কি হবে? ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন, এই প্রশ্ন যে কতটা গুরুত্বপূর্ণ, মানে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, মেইনলি হচ্ছে টপিকগুলো ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। এটাও দেখেন কোথা থেকে আসছে, ওই যে আমরা সিপিআর এর যে কার্ডিওপালমোনারি রেসিসিটেশন একটা টপিক আছে না আমাদের, ওটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর মধ্যে, ওখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আসে, দেখবেন ওখান থেকে প্রশ্ন। আমি আপনাদের যে যে টপিকগুলো বলছি যে এই টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন পাবেন, আপনারা যে কোনো পরীক্ষাতে মিলাই নিয়ে ওই জায়গা থেকে, আর আজকের ক্লাসে যে যে টপিকগুলো আছে এগুলো আপনি যে কোনো পরীক্ষাতে মিলাই নিবেন এখান থেকে। আমি তো বললামই নেক্সট যে কোনো পরীক্ষাতে আমি 1 মার্ক ইনশাল্লাহ এই টপিকগুলোর মধ্যে থেকে দেখাই দিব আপনাদের, মিনিমাম 1 মার্ক, এর বেশি থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, 2 এর বি দিয়েছেন, বি দিয়েছেন, বি দিয়েছেন, এবং আমরা প্রত্যেকেই জানি যে যদি কোনো আনকনসিয়াস পেশেন্ট পড়ে থাকে, অথবা যদি কোনো এরকম যে কোনো জায়গায় হতে পারে, আপনি যদি কোনো পেশেন্টকে আনকনসিয়াস অবস্থায় পড়ে থাকতে দেখেন, বা আপনি যদি কোনো ভার্বাল কমান্ডে সে যদি কোনো হচ্ছে সারা রেসপন্স না করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হবে কি, সেই ক্ষেত্রে হচ্ছে তার অ্যাসেস করতে হবে এয়ারওয়ে ব্রিথিং এবং সার্কুলেশন, তাই না, এবিসি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যে এইটাই হচ্ছে আগে কি, এটা যেমন হচ্ছে আরটিএ পেশেন্টের ক্ষেত্রেও করা হয়ে থাকে, ওই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। তাহলে সর্বপ্রথম কাজ কি হবে, এয়ারওয়ে ব্রিথিং এবং হচ্ছে সার্কুলেশন চেক করা, ঠিক আছে, এটা অ্যাসেস করা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষাতে কিন্তু আসার মতো প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন দেখেন কি বলছে, অ্যান অ্যাডাল্ট পেশেন্ট রিপোর্ট ডিজিনেস হোয়েন স্ট্যান্ডিং, তার মানে কি যখন একজন অ্যাডাল্ট পেশেন্ট রিপোর্ট করতেছে যে সে যখন দাঁড়িয়ে থাকতেছে তার মাথাটা ঘুরাচ্ছে, ঠিক আছে, টু ভেরিফাই সার্কুলেশন স্ট্যাটাস, হ্যাঁ তার যে সার্কুলেশন স্ট্যাটাস ঠিক আছে কিনা সেটা নির্ণয়ের ক্ষেত্রে উইচ পেরিফেরাল পালস, দেখেন কি বলছে, উইচ পেরিফেরাল পালস সাইট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর রুটিন অ্যাসেসমেন্ট। দেখেন এইখানে প্রশ্নটা আরো শর্ট করেও আসতে পারে, প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে, আমি সবসময় আপনাদেরকে দুইটা ভাবে বলছি যে আপনার বেসিক ক্লিয়ার থাকলে আপনার ওই বড় প্রশ্নগুলো আপনার কাছে খুবই সহজ মনে হবে। তার মানে এখানে মূল প্রশ্নটা কি বলেন তো, রুটিন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অ্যাডাল্টের, যেহেতু এখানে অ্যাডাল্ট উল্লেখ করে দিছে, তো অ্যাডাল্টের জন্য রুটিন অ্যাসেসমেন্টে কোন পেরিফেরাল পালসটা দেখা হয়, একদম মোস্ট কমন কোনটি, আপনারা হচ্ছে ওই যে ভাইটাল সাইনের যে টপিকগুলো আছে না, টেম্পারেচার পালস, এগুলা ওর মধ্যে থেকে প্রশ্নটা আসছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর। তাহলে দেখেন এটা হচ্ছে আপনি টেম্পোরাল পালস দেখবেন, রেডিয়াল পালস, ক্যারোটিড পালস, নাকি ফেমোরাল। প্রত্যেকে একটু 3-এর অ্যান্সার করে ফেলেন, কোনটা মোস্ট কমন। ওকে, 3-এর অনেকেই, আচ্ছা কত নম্বরের অ্যান্সার করছেন, অনেকে বি, শুধু বি লিখে দিয়েছেন, কোন প্রশ্নের অ্যান্সার করছেন বোঝা যাচ্ছে না। 3-এর উত্তর করবেন আপনারা, 3 লিখে দেন এ হবে নাকি বি হবে, সি হবে নাকি ডি হবে, এভাবে অ্যান্সার করেন, তাহলে সুবিধা হবে বুঝতে। হ্যাঁ 3-এর বি দিয়েছেন, বি দিয়েছেন, হুম বি দিয়েছেন, ওকে ভেরি গুড, সবাই কিন্তু বি দিচ্ছেন, রেডিয়াল। আচ্ছা, যদি এখানে অ্যাডাল না থেকে নিউবর্ন অথবা ইনফ্যান্ট থাকতো, তাহলে উত্তরটা কি হতো একটু কমেন্ট করেন। এই দুইটা জানতেই হবে, মানে একদম রুটিন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রে কোনটা মোস্ট কমন, এটা আমরা প্রত্যেকেই জানি যে রেডিয়াল। প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে যে এখানে যদি এইভাবে আসে যে এখানে আমাদের অ্যাডাল্ট না এসে নিউবর্ন অথবা
ইনফ্যান্ট আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কোন পালস মেজারমেন্ট করা হবে? মোস্ট কমন সেই ক্ষেত্রে কোনটা হবে, বিশেষ করে এই যে ইনফ্যান্টের জন্য অথবা নিউবর্নের জন্য? টেম্পোরাল দিচ্ছেন, নট ট্রু। নো তাসলিমা ইসলাম, কোনটার উত্তর দিচ্ছেন তো বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপিক্যাল পালস, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, যদি এখানে সামান্য একটু ঘুরিয়ে দেয় প্রশ্নগুলো, উত্তরও কিন্তু ঘুরে যেতে পারে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে আসি। 3 নাম্বার, 4 নাম্বার কি বলছে? হোয়াইল টিচিং, মানে প্রশ্নগুলো খুবই, আমি এই প্রশ্নগুলো কেন আজকে সিলেক্ট করছি, আমি অন্য একটা সাবজেক্টের আপনারা অ্যানাটমি সব থেকে বেশি কমেন্ট করেছেন যে কোনটার উপরে ক্লাস, ওটা নেওয়া যেত, কিন্তু আজকের প্রশ্নগুলো আপনাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে। আজকের প্রশ্নগুলা আপনাদের খুবই কাজে লাগবে। এই খুবই কাজে লাগবে তার কারণটা হচ্ছে আপনাদের এই যে প্রশ্নগুলো দেখে মনে হতে পারে, দেখেন যে অনেকটা হচ্ছে ওই যে বড় বড় প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো বুঝতে পারছেন যে কত ছোট ছোট, মানে কোন জায়গা থেকে মূলত প্রশ্নটা করছে। যেমন এখানে বলছে দেখেন, হোয়াইল টিচিং নিউ স্টাফ অ্যাবাউট হ্যান্ড হাইজিন, যখন আপনি হচ্ছে কোনো নিউ একজন স্টাফ আসছে তো তার হ্যান্ড হাইজিন সম্পর্কে আপনি তাকে টিচিং দিচ্ছেন, ঠিক আছে। দ্য নার্স এমফাসাইজ দ্য মিনিমাম টাইম ফর ইফেক্টিভ হ্যান্ড ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার। দেখেন এই যে সোপ অ্যান্ড ওয়াটার, আবার এখানে বলছে যে রুটিন কেয়ার, ঠিক আছে। রুটিন কেয়ার দেওয়ার পরে এখানে সোপ এবং ওয়াটার দিয়ে আপনি কতক্ষণ ধরে হ্যান্ড ওয়াশিং করলে সেটা ইফেক্টিভ হবে। উইচ রেসপন্স শোজ, এখানে আন্ডারস্ট্যান্ডিং, মানে এখানে এখানে কোন আপনার রেসপন্সটা এখানে বোধগম্য বলে মনে হচ্ছে। দেখেন তো এখানে হচ্ছে অ্যাট লাস্ট 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, নাকি 1 মিনিট? প্রত্যেকে একটু উত্তর করে ফেলেন, আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন। কে কে শেয়ার করছেন একটু কমেন্ট করে জানান তো দেখি, মানে আপনারা মূলত কে কে আছেন। শেয়ার করতে আল্লাহর হস্তে, মানে এই পড়ালেখা বিশেষ করে ক্লাস এইগুলা শেয়ার করতে, আর কোনো পড়ালেখা রিলেটেড পোস্ট শেয়ার করতে যে কি কষ্ট, এই কষ্ট, এই কষ্ট মানে নাইট ডিউটিতে এত কষ্ট হয় না। বি দিয়েছেন, সি দিয়েছেন, সি দিয়েছেন, সি দিয়েছেন, বি দিচ্ছেন। দেখেন বি এত কম সময় নাই, হ্যাঁ এত কম সময় আসলে কোনো ধরনের ইফেক্টিভনেস এখান থেকে পাওয়া যায় না, ঠিক আছে। যদি হ্যান্ড রাবটা সার্জিক্যাল হয়, অর্থাৎ আপনার ফেমোরাল থেকে এলবো থেকে শুরু করে, যদি সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ হাত যদি আপনার সার্জিক্যাল হ্যান্ড রাব অথবা স্কার্ভিং এর ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 3 থেকে 5 মিনিট হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে লং ডিউরেশন, ঠিক আছে, 3 থেকে 5 মিনিট হয়ে থাকে ওই সময়টা। আর যদি হচ্ছে এমনিতেই যদি আপনি এই যে রুটিন কেয়ারের ক্ষেত্রে, কেয়ারের ক্ষেত্রে আপনি সোপ এবং ওয়াটারের যদি আপনি হ্যান্ড হাইজিন করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড হয়ে থাকে, ঠিক আছে। 20 থেকে 30 সেকেন্ড হয়ে থাকে, উত্তর হবে হচ্ছে সি। শেয়ার ডান লিখেছেন, মিম লিখেছেন, তাসলিমা লিখেছেন, অভিমানী মেয়ে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছেন। এটা পেয়ে যাবেন আপনাদের ওখানে ওই যে হ্যান্ড হাইজিং রিলেটেড একটা টপিক আছে আপনাদের আলাদা, এবং ওখানে কনফিউজিং যে কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষাতে এবং এসেছে বিগত যতগুলো পরীক্ষাতে, সুন্দর করে সিরিয়াল ওয়াইজ কোশ্চেনগুলো দেওয়া আছে, অবশ্যই পড়বেন, ওখানে মাস্ট বি রিডেড, ওগুলো পড়তেই হবে, পড়তেই হবে, কোনো মাপ নেই। 5 নাম্বার, দ্য নার্স হ্যাজ ফিনিশড কেয়ারিং ফর অ্যান আইসোলেশন পেশেন্ট ওয়ারিং ফুল পিপি। দারুণ একটা কোশ্চেন, দেখেন কি বলছে, দ্য নার্স ফিনিশড কেয়ারিং, নার্স কি করছেন, সেবা দেওয়া শেষ করছেন, ফর অ্যান আইসোলেশন পেশেন্ট, একজন পেশেন্টকে যার আইসোলেশনে রাখা হয়েছিল, উনি পরেছিলেন কি, ওয়ারিং ফুল পিপি, অর্থাৎ উনি সম্পূর্ণ পিপি কিন্তু পরেছিলেন, উনি গ্লাভস পরেছেন, উনি গাউন পরেছেন, উনি গোগলস বা ফেস শিল্ড পরেছেন, ঠিক আছে। এরপরে হচ্ছে উনি কিন্তু সবগুলোই পরেছেন, ঠিক আছে। এরপরে গুগলস পরেছেন, গ্লাভস পরেছেন, মাস্ক পরেছেন, সবকিছু পরা ছিল তার। তো পিপিই সে ফুলফিলি পড়েছে। দেখেন, টু রিডিউস সেলফ কন্টামিনেশন, হ্যাঁ কি কমানোর জন্য, যাতে করে ওই যে নিজেদের মধ্যে না ছড়িয়ে যায়, রোগ জীবাণু না ছড়ায়, সেলফ কন্টামিনেশন যেন না হয়, সেটা কমানোর জন্য। উইচ অর্ডার অফ, এখানে বলছে দেখেন রিমুভাল ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখন দেখেন উইচ অর্ডার, হ্যাঁ উইচ অর্ডার অফ রিমুভাল ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখন যখন এটা তো আপনি মানে কাজ শেষ করে এসেছেন, এখন কি করছেন, একটা হচ্ছে আপনি রিমুভ করতেছেন, আর একটা হচ্ছে পুটিং, তাই তো, অর্থাৎ আপনি পড়বেন। তা আপনার পুটিং এর ক্ষেত্রে কোনটা হবে, রিমুভালের ক্ষেত্রে কোনটা হবে, এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা গুলাই ফেলেন। দেখেন এই জিনিসটা গুলাই ফেলেন কিনা, যে কোনটা হবে আগে, মাস্ক হবে, গুগলস হবে, গ্লাভস হবে, নাকি গাউন হবে, গ্লাভস হবে, গুগলস বা ফেস শিল্ড হবে, নাকি গাউন হবে, নাকি মাস্ক হবে।
আগে কোনটা খুলবেন? গাউন খুলবেন, মাস্ক খুলবেন, গ্লোভস খুলবেন, নাকি তারপরে গোগলস খুলবেন? এরপর হচ্ছে গোগলস খুলবেন, মাস্ক খুলবেন, গাউন খুলবেন, নাকি গ্লোভস খুলবেন? এটা কনফিউশন হয় কার কার? এটা নিয়ে কে কে কনফিউশনে পড়ে যান? এটা নিয়ে কনফিউশনে পড়ে যান কে কে? বি দিয়েছেন, বি দিয়েছেন। আচ্ছা, এটা আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি আপনাদের। প্রথমত হচ্ছে পড়ার ক্ষেত্রে যদি পুটিং বলতে এখানে মানে আপনি যাবেন আইসোলেশন কেয়ার দিতে, তাহলে সেই ক্ষেত্রে কি করতেন? একটা জিনিস মনে রাখবেন, দেখেন গো ম্যান জিওজি, হ্যাঁ, অর্থাৎ গো ম্যান গোজি, ঠিক আছে? তাহলে এটা আপনি কিভাবে মনে রাখতে পারেন? মজার একটা টেকনিক এটা দেখেন। এখানে হচ্ছে এখানে দেখেন গো ম্যান গো, তারপরে হচ্ছে আবার জি। এখন এইখানে তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, দেখেন আপনি যখন পড়বেন তখন সেই ক্ষেত্রে প্রথম কোনটা পড়তে হয়? পড়ার ক্ষেত্রে হচ্ছে গাউন, ঠিক আছে? প্রথম হচ্ছে গাউন, আর এই ম্যান থেকে কি বলেন তো? মাস্ক, ঠিক আছে? আর এখানে জি ও জি আছে না? দেখেন জি ও জি, একটা জি ছোট হাতের দেওয়া, আর একটা গো কিন্তু বড় হাতের দেওয়া, তো অলরেডি তো গাউন এখানে হয়ে গেছে, তাহলে এখানে কি হবে বলেন তো? গোগলস হবে। দেখেন জি ও জি, হ্যাঁ দেখেন জি ও জি আসছে না? জি জি এল ই এস, ঠিক আছে, গুগলস। আর আরেকটা জি যে বাকি আছে, তাহলে সব শেষে আমি যখন পড়বো তখন সেটা কি হবে? গ্লোভস, ঠিক আছে? ক্লিয়ার? দেখেন তো এইটা মুখস্থ হয়েছে কিনা? কনফিউজড? আচ্ছা, এটা আমি জানি যে ম্যাক্সিমাম এই সিকোয়েলটা আপনারা এই যে একটা কোনটার পরে কোনটা হবে এটা অনেকেই ভুলে যায় আমরা। পুটিং এর ক্ষেত্রে তাহলে পড়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো গো ম্যান জিও জি, ঠিক আছে? একটা গো ম্যান গো আর ছোট হাতের একটা জি। এখন এইটা যদি আমি একসাথে কানেক্ট করে দিই, গাউন তো প্রথমে পড়তে হবে বুঝলাম, ম্যান থেকে হচ্ছে আমি মার্কস পরে নিব, এরপরে জিও জি, দেখেন এই যে আমরা গুগল যখন স্পেলিং করছি তাহলে জিও জি আসতেছে না? জিও জি, আর শেষে আর একটা জি আছে যেটা হচ্ছে গ্লোভস। ক্লিয়ার? পড়ার ক্ষেত্রে ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন? পড়ার ক্ষেত্রে এখন ক্লিয়ার কিনা? পড়ার ক্ষেত্রে ক্লিয়ার কিনা? যদি পড়েন, খোলার ক্ষেত্রে জাস্ট উল্টাই দিবেন, দেখেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, জি 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 এম, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি কি কি মনে রাখবেন? জি 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 এম। এখন জি 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 এম কিভাবে আপনি মনে রাখবেন? প্রথমে যে খোলার ক্ষেত্রে জাস্ট উল্টাই খুলবেন, জাস্ট উল্টাই খুলবেন। প্রথমে তাহলে গ্লাভস খুলবেন, এরপরে গুগলস খুলবেন, এরপরে হচ্ছে আপনার আরেকটা জি, এই যে তিনটা জি, তাইলে এখানে গাউন খুলবেন, এরপরে হচ্ছে লাস্টে মার্কস খুলবেন। দেখেন তো এটা জীবনে কখনো ভুল হয় কিনা? যদি এইখানে প্রশ্ন যেভাবেই থাকুক যে আপনি আইসোলেশন কেয়ারের ক্ষেত্রে আপনি হচ্ছে পিপি কিভাবে ওয়্যার করবেন বা পুটিং করবেন, অথবা রিমুভালের ক্ষেত্রে, হ্যাঁ, রিমুভ করার ক্ষেত্রে আপনি কিভাবে এটার সিকোয়েলটা মেনটেন করবেন। ক্লিয়ার? ভেরি ওয়েল। দুইটা জিনিস মনে রাখবো, গো ম্যান গো, অর্থাৎ গো এর সাথে আর একটা ছোট জি লাগাই দিব যাতে করে স্পেলিংটা আমরা সঠিক নিয়ে আসতে পারি। গাউন, মার্কস, এরপরে গুগলস, তারপরে এখানে হচ্ছে গ্লোভস, ঠিক আছে? আর যখন খুলবো জাস্ট উল্টাই দিব, তিনটা জি রে আগে এক করে দিব পিছন দিক থেকে, আর ম্যান রে শেষে করে দিব, ঠিক আছে? অর্থাৎ গ্লোভস, গুগলস, গাউন, দেন মাস্ক। হোপফুলি আর এটা কখনো ভুল হবে না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখতে হবে। 6 নাম্বার কি বলছে? বিফোর স্টার্টিং এ ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন করার আগে, খুব কমন কোশ্চেন, পারবেন। দ্য নার্স নোস অন সেফটি চেক ইজ, দেখেন ক্রিটিক্যাল টু প্রিভেন্ট এই যে ফেটাল ইরোর, অর্থাৎ এখানে যেন এই যে দেখেন ফেটাল ইরোর প্রতিরোধ করার জন্য, ঠিক আছে, ভ্রূণের কোনো ধরনের ত্রুটি এইটা প্রতিরোধ করার জন্য আপনি অবশ্যই কোন সেফটিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। উইচ চেক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট? কোন জিনিসটা চেক করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? মানে মাথায় তো ঘিনু টিনু কিচ্ছু নাই দেহি। এই জিনিস কমেন্ট করছেন যে উল্টা গেলে মার্কস হচ্ছে গাউন শেষে যায়, মাথায় তো ঘিনুও নাই। আমি তো কি বললাম ওইখানে যে তিনটা জিরে আগে করে দিবেন, এম শেষে করে দিবেন, তাইলে উল্টাই হয়ে যাচ্ছে। এখন তিনটা জি কোনটার পরে কোনটা দিবেন? শেষে আপনি যেটা গ্লাভ ছিল সেটা দিবেন, এরপরে গোগলস দিবেন, এরপরে আপনি গাউন দিবেন, আর শেষে মার্কস দিবেন। কয় উল্টা দিলে হবে না? এই মানে অর্ধেক দেখে, হ্যাঁ, এরাই সব থেকে বেশি ভুল করে। এই যে কোনো কিছু পড়াইলে কোনো কিছু বললে সেইটা না বুঝে অর্ধেক বোঝে, হ্যাঁ, এই অর্ধেক বোঝা পাবলিকদেরই যত কনফিউশন। যাই হোক, তো এখানে দেখেন কি বলছে যে আপনি এই যে ফেটাল এরর প্রিভেন্ট করার ক্ষেত্রে কোন জিনিসটা সব থেকে, অর্থাৎ মোট কথা যে আপনি ব্লাড ট্রান্সফিউশনের আগে কোনটা বেশি করে চেক করে নিন।
কি বলছে, ওয়ানলি দ্য ব্লাড ব্যাগ এক্সপায়ার ডেট। আপনি ওই যে ব্লাড ব্যাগের এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা ওটা দেখবেন, নাকি পেশেন্টস ফুল নেম অ্যান্ড আইডি কম্পেয়ার উইথ দ্য ব্লাড ইউনিট ডিটেলস। দেখেন এখানে আমরা প্রত্যেকে জানি ব্লাড ইউনিটের একটা ডিটেলস থাকে, আবার পেশেন্ট আইডির একটা ডিটেলস থাকে, দুইটা থাকে তাই না? তো সেই ক্ষেত্রে আপনি ওই যে ক্রস সেকশনে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি দেখেন যে এইখানে দুইজনটাই ভালোভাবে অর্থাৎ ওই ব্যাগটাই এবং ওখানে দুইটা ডিটেলস আপনি খুব ভালোভাবে ঠিক করে নেবেন কিনা। আর একটা বলছে কি দেখেন, কালার অ্যান্ড ক্লিয়ারিটি অফ দ্য ব্লাড ব্যাগ অনলি, নাকি শুধু কালার এবং ক্লিয়ারিটি মানে পরিষ্কার আছে কিনা স্বচ্ছ আছে কিনা সেটা দেখে নেবেন। আর একটা বলছে যে ফিজিশিয়ান সিগনেচার অন দ্য রিকোয়েস্ট ফর্ম, নাকি রিকোয়েস্ট ফর্মে ফিজিশিয়ানের সিগনেচার দেখবেন। খুব কমন কোশ্চেন একবারে, এটা সবাই পারবেন আমি জানি। বি হচ্ছে উত্তর এটার, যে পেশেন্টের ফুল নেম এবং আইডির সাথে কম্পেয়ার করে এই যে ব্লাড ইউনিটের সাথে একদম ক্লিয়ার করে নিতে হবে, যাতে করে কোনোভাবেই যেন এটা ইরোর না হয়। 7 নাম্বার কি বলছে, 10 minutes আফটার স্টার্টিং এ ব্লাড ট্রান্সফিউশন, 10 মিনিট পরে ব্লাড ট্রান্সফিউশনের 10 মিনিট পরে ঘটনা কি ঘটছে, দ্য পেশেন্ট রিপোর্ট চিলস, তার মানে কি সে হঠাৎই ঠান্ডা অনুভব করছে, ঠিক আছে, অ্যান্ড ব্যাক পেইন হচ্ছে, অ্যান্ড এখানে কি হচ্ছে সাডেন ফিভার, তার মানে কি হঠাৎ করেই তার টেম্পারেচার বেড়ে গেছে। হোয়াট শুড দ্য নার্স ডু ফার্স্ট, নার্সের এখানে প্রথম কি করা উচিত? হ্যাঁ একটু অ্যান্সার করে ফেলেন যে হোয়াট শুড দ্য নার্স ডু ফার্স্ট, নার্সের প্রথম কি করবেন উনি। দেখলেন যে ব্লাড ট্রান্সফিউশনের পরে হঠাৎ করেই হচ্ছে কি হয়েছে, যে হঠাৎ করে ঠান্ডা লাগছে এবং ব্যাক পেইন হচ্ছে, সাথে সাথে টেম্পারেচার বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে নার্সের কি করা উচিত, স্পিড আপ। এই তো বুঝতেই পারতেছেন যে বাড়াবেন না, ট্রান্সফিউশন যেহেতু সমস্যা হচ্ছে সেহেতু তো আপনি প্রথমে বাড়াবেন না। স্টপ দ্য ট্রান্সফিউশন অ্যান্ড কিপ দ্য আইভি লাইন ওপেন উইথ নর্মাল স্যালাইন, আপনি কি করবেন, স্টপ করবেন ট্রান্সফিউশন। এবং এই যে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে যদি কোনো ধরনের প্রবলেম এখান থেকে অ্যারাইজ হয় তাহলে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে স্টপ দ্য ট্রান্সফিউশন, এটা মাস্ট। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এই যে আইভি লাইনটা ওপেন রাখার জন্য নর্মাল স্যালাইন স্টার্ট করতে হবে। এরপরে কি বলছে দেখেন, হচ্ছে রিঅ্যাসিওর দ্য পেশেন্ট দিস ইজ নর্মাল, ঠিক আছে। আপনি রিঅ্যাসিওর করবেন, অর্থাৎ কি আপনি পেশেন্টকে বলছেন যে এই চিন্তা ভাবনার কিছু নাই, এটা খুবই নর্মাল একটা বিষয়, তাকে সেটাই রিঅ্যাসিওর করছেন। আর একটা রিমুভ দ্য আইভি ক্যানুলা ইমিডিয়েটলি, নাকি আপনি আইভি ক্যানুলা দ্রুত খুলে ফেলবেন, এটা তো করা যাবে না। আবার পেশেন্টকে বলবেন না যে এটা সব ঠিকঠাক, আসলে তো তা না। তো এখানে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে স্টপ দ্য ট্রান্সফিউশন, ঠিক আছে। ভেরি ওয়েল, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ফারজান আক্তার, তিথি, মোনালিসা, ইয়াসমিন। হুম, ফজলু হক উত্তর করে ফেলেছেন, সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা এরপরে 8 নম্বর কোশ্চেন, এ নার্স রিয়েলাইজ এ মেডিকেশন ওয়াজ গিভেন এট দ্য রং ডোজ, কি করেছেন দেখেন, মানে মেডিকেশন দেওয়ার পরে বুঝতে পারলেন উনি যে উনি রং ডোজ দিয়েছেন, ঠিক আছে। দেখেন রিয়েলাইজ উনি বুঝতে পারলেন, হ্যাঁ মেডিকেশন ওয়াজ গিভেন যেটা উনি দিয়েছেন, হ্যাঁ এট দ্য রং ডোজ, সেটা কি দেখেন ভুল ডোজ দিয়ে ফেলছেন। এখন দ্য পেশেন্ট অ্যাপিয়ার্স স্টেবল, কিন্তু পেশেন্ট দেখা যাচ্ছে যে না উনি স্থিতিশীল আছে, ঠিক আছে, ঠিকঠাক আছে, এটা দেখা যাচ্ছে। হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অ্যাকশন, তাহলে এখানে আপনার কোন কাজটা করা উচিত হবে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, কোনটাকে বেশি মূল্যায়ন করবেন, কি করবেন, ইগনোর দ্য ইরোর ইফ দ্য পেশেন্ট ফিলস ওয়েল, আপনি এটা এড়িয়ে যাবেন যদি পেশেন্ট দেখেন ওই যে ভালো ফিল করতেছো, তো আপনি এটা কিছু করলেন না, এড়িয়ে গেলেন। ইমিডিয়েটলি অ্যাসেস দ্য পেশেন্ট কন্ডিশন, আপনি ইমিডিয়েটলি পেশেন্টের কন্ডিশন হচ্ছে কি করবেন, আপনি অ্যাসেস করবেন, ইমিডিয়েটলি অ্যাসেস করে ফেলবেন। টেল দ্য ফ্যামিলি ফার্স্ট, নাকি তার পরিবারের সাথে বলবেন, পরিবারের সাথে যদি আল্লাহর হস্তে এইটা এইদের কানে কোনোভাবে যায় তাহলে তো আপনি তো গেছেন, সাথে আপনার সাথে যারা আছে এরাও গেছে, মোটামুটি মার তো খাবেন, এর কোনো মার নেই তাই না, বর্তমান যে অবস্থা আমাদের দেশের। এরপরে কি বলছে, চেঞ্জ দ্য ডকুমেন্টেশন টু হাইড দ্য ইরোর, নাকি আপনি হচ্ছে এখানে যে তথ্য সেটা হচ্ছে চেঞ্জ করে ফেলবেন, পরিবর্তন করে ফেলবেন, যাতে করে আপনি এটা লুকিয়ে ফেলতে পারেন, ইরোর হয়েছে এটা আপনি লুকিয়ে ফেলার জন্য তথ্য আপনি হাইড করে ফেলবেন, এটা তো কখনোই করা যাবে না। সবসময়ের জন্য একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে, অলওয়েজ এখানে ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে রিপোর্ট করা, ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে হচ্ছে কি যে এটা কিন্তু আপনার অবশ্যই রিপোর্ট করতে হবে, ঠিক আছে, এটা নোট করতে হবে খুব ভালোভাবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা সবসময়ের জন্য মাস্ট বি রিপোর্টেড, ঠিক আছে। অল নার্সিং ইরোর্স, যে কোনো ধরনের নার্সিং ইরোর্স যদি আপনার হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু রিপোর্ট করতে হবে, রিপোর্টেড অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে। এখন কি করতে হবে, যেহেতু এটার অবস্থা মানে আমরা ভুল ডোজ দিয়ে ফেলছি, তো সেই ক্ষেত্রে আগে দেখতে হবে যে হচ্ছে ইমিডিয়েটলি অ্যাসেস দ্য পেশেন্ট কন্ডিশন, পেশেন্টের যে কন্ডিশন সেটা কিন্তু আগে অ্যাসেস করতে হবে, ঠিক আছে। সবাই সঠিক উত্তর করছেন, অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করেছেন কে কে, একটু এই আল্লাহর বান্দাদের একটু দেখি যে কারা কারা শেয়ার করেছেন।
ফ্রি ক্লাস নিতে মন চায়, কিন্তু আসলে ফ্রি দিয়ে মানুষের কোনো ওইভাবে ফিডব্যাক পাওয়া যায় না, এজন্য আমরা ফ্রি ক্লাসগুলো অনেক অংশ কমিয়ে দিয়েছি। তারপরে আমরা যেগুলো দিয়েছি সেগুলো শেষ করতেই করতেই আপনাদের ফ্রি ক্লাসের স্বাদ উঠে যাবে। আচ্ছা, 9 নম্বর কি বলছে, রাইজিং বেড রেলস। আচ্ছা, এই প্রশ্ন, ওখানে আরো কিছু প্রশ্ন দিয়েছে। আমার মোটামুটি টিএমএসএস এর কোশ্চেন গুলো খুব ভালো লেগেছে, আমি দেখলাম এবং খুবই দারুণ। দেখেন কি বলছে যে রাইজিং বেড রেলস, এখানে ওখানে যে রেলস গুলো আছে, অর্থাৎ আমরা জানি যে দুই সাইডে যে রেলস গুলো থাকে, এখানে উইথ পারপাস অফ সাপোর্ট, দেখেন স্টপিং, হ্যাঁ কি বলছে দেখেন কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, স্টপিং এ পেশেন্ট from getting out of bed freely can be considered as a form of physical restraint। কি বলছে দেখেন যে এখানে হচ্ছে, অর্থাৎ আমি যদি খুব সংক্ষেপে বলে দিই, বিষয়টা এরকম হয় যে আপনার ওই দুইটা ব্যবহার করা হয় কিসের জন্য, যাতে করে পেশেন্ট মানে ফ্রিলি মুভ না করতে পারে, ঠিক আছে, এদিক সেদিক না যেতে পারে, তার মানে হচ্ছে ফিজিক্যালি যেন তাকে একটু সাপোর্ট দেওয়া হয় এবং তাকে সংযত অবস্থাতে রাখা যায়, ঠিক আছে, এই জন্য এটা ব্যবহার করা হয় কিনা। হ্যাঁ, এই যে হচ্ছে বেড রেলস, এটা সঠিক নাকি ভুল, ফলস নাকি এটা ট্রু, একটু অ্যান্সার করেন তো, ওটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে। জিহাদি মিম, জিহাদি মিম জীবন, জীবন এইটা তো বুঝলাম যে জিহাদি আর জীবন দুইটা, ঠিক আছে, মাঝখানে মিম কেন, এ কি মানে ডোন্ট টেক ইট নেগেটিভলি অর পার্সোনালি, গার্লফ্রেন্ড দিয়ে দিছে নাকি লাস্টে মিম, মাঝখানের মিম। আর যদি দিয়ে থাকে তাহলে কিন্তু এটার জন্য আকিকা দিয়ে সবাইকে খাওয়াবেন, ঠিক আছে, যেহেতু নাম চেঞ্জ যদি করে থাকেন। আচ্ছা, খারাপ ভাবে নিয়ে না, এমনি মজা করলাম। আচ্ছা, এই সবাই বি দিয়েছেন ট্রু, রাইট, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ভেরি গুড। এবং এটা কিন্তু আরো কয়েকটা ভাবে আসতে পারে। দেখেন ওই যে ফলিং পেশেন্টের ক্ষেত্রে যে পড়ে যাওয়ার প্রবণতা যার থাকে, এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের বেড নিচে রাখতে হবে, অবশ্যই সাইড রেলস উঠাই দিতে হবে, এগুলা কিন্তু মেইন হচ্ছে ঠিকঠাক ভাবে মেনটেন করতে হয়, তাই না। ওকে, এরপরে হচ্ছে 10 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। কি বলছে দেখেন, ইফ এ নার্স মেক্স অ্যান ইরোর, একই জিনিস কিন্তু দেখেন, ইফ এ নার্স মেক্স অ্যান ইরোর, ওই আগের প্রশ্নটার কথা বলতেছিলাম, বাট দ্য পেশেন্ট অ্যাফেয়ার্স, এখানেও আনহার্ম। দেখেন এখানে হচ্ছে নার্স কি করেছে, এখানে কোনো একটা হচ্ছে উনি ভুল করে ফেলছে, ঠিক আছে, কোনো একটা ইরোর করছে, সেটা মেডিকেশন ইরোর মেইনলি হয়ে থাকে বা হয়, তো যে কোনো একটা ইরোর উনি করছে, কিন্তু পেশেন্ট এখানে আনহার্ম, ঠিক আছে, ক্ষতিকার না, কিন্তু উনি ইরোর করেছে, ভুল কিন্তু একটা করে ফেলছে। ইট ইজ অ্যাকসেপ্টেবল নট টু রিপোর্ট টু অ্যাভয়েড ট্রাভেল, দেখেন যাতে করে কোনো ধরনের হচ্ছে মানে ঝামেলা না হয়, সেজন্য উনি কি করছেন দেখেন, এটা হচ্ছে রিপোর্টটা অ্যাভয়েড করবেন, উনি অ্যাভয়েড করছেন, উনি এটা চিন্তা করতেছেন যে না এটা আমি অ্যাভয়েড করে ফেলি, তাহলে কোনো ধরনের ঝামেলা আর হবে না, কিন্তু উনি অলরেডি একটা রিপোর্ট করছেন, এটা কি ওনার ঠিক হবে নাকি ভুল হবে, বলেন তো এটা ট্রু নাকি ফলস। আমি কিন্তু ওই এর আগের যে প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্নে কিন্তু বারবারই বললাম যে অবশ্যই আমাদের যে কোনো ধরনের ইরোর্স মাস্ট বি রিপোর্টেড, ঠিক আছে, মাস্ট বি রিপোর্টেড, রিমেম্বার, খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মেডিকেশন ইরোর আপনাদের একটা টপিকই আছে ক্র্যাক দ্য লাইসেন্সে, ওইখানে কোনো ধরনের ইরোর হলে কি কি করবেন না করবেন এইটা রিলেটেড ডিটেইলস দেওয়া আছে। রিয়েলি ক্র্যাক দ্য লাইসেন্স যারা পড়ছেন তারা মোটামুটি বোঝেন যে আসলে বইয়ের কতটা এটা ভ্যালুস, যেভাবে সাজানো আপনার পড়াটা কত সুন্দর করে গুছিয়ে দেয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফলস, কারণ হচ্ছে কি যে কোনো ধরনের ইরোর্স আমরা কি করব, অবশ্যই মাস্ট বি রিপোর্টেড করব, ঠিক আছে, মনে রাখতে হবে। 11 নম্বর প্রশ্ন, বেস্ট পজিশন টু প্রিভেন্ট অ্যাসপাইরেশন। আচ্ছা, আনকনসিয়াস পেশেন্ট, এখন আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আপনি কেন এই যে বেস্ট পজিশনটা করবেন, অ্যাসপাইরেশন যাতে না হয়, কারণ কি এখানে যে গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো আমাদের আছে সেটা যেন কোনোভাবে আমাদের কোথায় না চলে যায়, আমাদের লাংকে না চলে যায়, বা আমাদের হচ্ছে এই যে রেসপাইরেটরি ট্র্যাক্টে যেন না চলে যায়, সেজন্য আপনি কোন পজিশনে রাখবেন, ঠিক আছে। এখন এই অ্যাসপাইরেটিং হলে কিন্তু আনকনসিয়াস পেশেন্টের জন্য এটা আরো বেশি হার্মফুল হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু খুবই খারাপ অবস্থা হতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা অ্যাসপাইরেশন প্রিভেন্ট করার জন্য আপনি আনকনসিয়াস পেশেন্টকে কোন পজিশনে রাখবেন, সুপাইন পজিশনে রাখবেন, ফলোয়ার পজিশনে রাখবেন, ল্যাটারাল পজিশনে রাখবেন, নাকি এই যে ট্রেন্ডেলিং বার ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা ভাবে জানি, একটা হচ্ছে এই যে মাথা নিচের দিকে থাকে, পা উপরের দিকে থাকে, এভাবে একটা থাকে, এভাবেও একটা থাকে। আমি আপনাদের দেখিয়েছি পজিশন নিয়েই তো একটা টপিক আছে আপনাদের, তাই না, ফান্ডামেন্টালস অফ নার্সিং এ ক্লায়েন্ট পজিশনস নিয়ে একটা প্রায় 36টার মতো প্রশ্ন দেওয়া আছে ওখানে, সব ডিটেইল আছে ওখানে, ওটা পড়লে ক্লিয়ার। তো কোন পজিশনে রাখবেন,
কোন পজিশনে রাখবেন দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন ফাউলার পজিশন না। ফাউলার পজিশন সবসময় মনে রাখবেন ব্রিথিং যখন হচ্ছে ডেভেলপ করার জন্য, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ডিসপেনিয়া হচ্ছে, বা অন্য কোনো শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে মানে সব থেকে বেশি প্রায়োরিটি হবে হচ্ছে ফাউলার পজিশন। কিন্তু আনকনসিয়াস পেশেন্ট, আরটি এর পেশেন্ট যদি সেটা আনকনসিয়াস হয়ে থাকে, মাস্ট আপনি সেটা কোন রাখতে হবে, এই যে সাইড লেইং পজিশন, অথবা হচ্ছে কি এই যে লেটারাল পজিশন যেটা আমরা বলছি, ঠিক আছে, লেটারাল পজিশন আর সাইড লেইং পজিশনে কিন্তু রাখতে হবে। এবং এটা রাখার একটা সিস্টেম আছে, আপনি পেশেন্টকে ফুল মানে খুব সিম্পল ভাবে এটা এটা খুব ভালোভাবে করা যায়, মানে শুয়ে দিয়ে এক পা একটু ভাঁজ করে জাস্ট কাট করে দিবেন, হয়ে গেছে। এখানে লেফট লেটারাল আর রাইট লেটারাল আগে ছিল, মানে সব থেকে বেশি প্রিফার করা হতো হচ্ছে লেফট লেটারাল, কিন্তু এখন লেফট আর রাইট ডিপেন্ড করে কন্ডিশনের উপরে আর সিচুয়েশনের উপরে, ঠিক আছে। যার বেশি ভুল হয় সে জাস্ট কষ্ট করে ক্লায়েন্ট পজিশনের টপিকটা পড়ে ফেলেন, ওখানে সুন্দর করে প্রশ্ন দেওয়া, এক্সপ্লেনেশন দেওয়া, এবং মানে আরো দুইটা করে প্র্যাকটিস দেওয়া। আপনি প্রথম একটা প্রশ্ন পড়লেন, এক্সপ্লেনেশন পড়লেন, ওই রিলেটেড আরো দুইটা প্র্যাকটিস করলেন, ক্লিয়ার। খুবই, কিন্তু বাংলাতে আসলে এটা আমরা কি কই, রিকভারি পজিশনে কিন্তু এটাকে বলা হয়, ঠিক আছে, রিকভারি পজিশন। বিভিন্নভাবে কিন্তু এটা থাকতে পারে, সাইড লাইন থাকতে পারে, লেটারাল থাকতে পারে, রিকভারি পজিশন থাকতে পারে, অবশ্যই মনে রাখবেন। 12 নম্বর কোশ্চেন, বেস্ট ইন্ডিকেটর অফ পেইন ইন নিওনেট। হ্যাঁ, নির্দেশক নির্দেশক সব থেকে মানে ভালো নির্দেশক কোনটি, পেইন সে পাচ্ছে, হ্যাঁ বাচ্চা, মানে আপনি যদি কোনো বাচ্চারা সিমটি দেন, এই আগে কি করে, বারবার রিপোর্ট করে, সে কি এমন করে চিল্লায় ওঠে, নাকি ক্রাইং করে কান্না শুরু করে দেয়, নাকি ফেসিয়াল এক্সপ্রেশন সে দেখায়, ঠিক আছে, ও মানে মুখ টুক বেঁকাই ফেলে, নাকি হচ্ছে এখানে ভাইটাল ভাইটাল সাইন তো এখানে আসতেছেই না। তো বেস্ট ইন্ডিকেটর অফ পেইন ইন নিওনেট কোনটা বেস্ট ইন্ডিকেটর, হ্যাঁ তার হচ্ছে ফেসিয়াল এক্সপিরিয়েশন, ঠিক আছে। হুম, এটা সবারই, মানে আপনি আপনার পাশে যদি এখন রুমমেট থাকে একটা চিমটি দেন, দেখেন আগে মুখ টুক বেঁকায় একরকম অবস্থা করবে, তারপরে চিল্লাই শুরু করবে। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে চলে আসি আমরা, ভিটামিন রিকোয়ার্ড ফর ব্লাড ক্লটিং, ঠিক আছে, ক্লটিং এর জন্য কোন ভিটামিনটা প্রয়োজন। কারণ এখানে আমরা পড়তে গিয়ে জানি খুব 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 বেশি করে আসে এই প্রশ্নটা, তাই না, ভিটামিন কে, যেটা কোনগুলাকে আমাদের যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে 2, 7, 9 এবং 10, তাই না। এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করে, প্রোথ্রম্বিনকে কি করে, অ্যাক্টিভেটেড করে, কে করে, এই যে হচ্ছে কে, ভিটামিন কে। আচ্ছা বলেন তো, ভিটামিন কে ফ্যাট সোলেবল নাকি ওয়াটার সোলেবল, কোন ধরনের ভিটামিন, এটা আমরা প্রত্যেকেই জানি, এটা নিয়ে কোনো ইস্যু নাই। সবাই সঠিক উত্তর দিচ্ছেন, দিচ্ছেন। মোহনা দিয়েছেন ভিটামিন কে, তাসলিমা দিয়েছেন ডি, মোসাম্মদ আকলিমা খাতুন দিয়েছেন ডি, দীপারানী সুদীপা দিয়েছেন ডি, অধুরা আরোহী দিয়েছেন ডি, কে দিয়েছেন জাহানা ফেরদৌস, হ্যাঁ ঠিক আছে। কে কমন কোশ্চেন, এটা ওরকম জাতীয় একটা কোশ্চেন যা সবাই পারে। নর্মাল প্ল্যাটিলেট কাউন্ট, প্ল্যাটিলেটের নর্মাল কাউন্টটা কত, ও ডাবল বি হয়ে গেছে অপশনে, নর্মাল প্ল্যাটিলেট কাউন্টটা কত বলেন তো। ফ্যাট সোলেবল, ভেরি গুড সুমন। অভিমানী মেয়ে, ফ্যাটস লেভেল, ওয়েল, এটার অ্যান্সার করেন, নর্মাল প্ল্যাটিলেট কাউন্টটা কত, 50,000 থেকে 1 লাখ, 1.5 লাখ থেকে 4 লাখ, 1 লাখ থেকে 2 লাখ, 5 লাখ থেকে 7 লাখ। উত্তর কি হবে প্রত্যেকেই কমেন্ট করেন। বি দিয়েছেন, ভেরি গুড, সবাই বি দিয়ে ফেলেছেন।
ওকে, হ্যাঁ এটা তো সবাই আমরা জানি যে 1.5 লাখ থেকে 4 লাখ হচ্ছে প্লেটলেটের নর্মাল কাউন্ট, তাই তো। 15 নম্বর কোশ্চেন কি বলছে, হেপাটাইটিস বি ট্রান্সমিশন মেইনলি বাই, হেপাটাইটিস বি কিভাবে ট্রান্সমিটেড হয়। এখন আমরা এখানে পড়তে গিয়ে জানি যে এখানে হেপাটাইটিস এ আছে, বি আছে, সি আছে, ডি আছে এন্ড ই আছে, তাই তো। তাহলে হেপাটাইটিস বি এর মধ্যে হেপাটাইটিস বি কিভাবে হচ্ছে এটা ট্রান্সমিটেড হয়, ঠিক আছে। একটু এটা কমেন্ট করে ফেলেন সবাই। 15 নম্বরের উত্তরটা কি হবে, খুব কমন একটা কোশ্চেন। আমরা প্রত্যেকেই জানি যে হেপাটাইটিস এ, এই যে এ এবং হচ্ছে কি ই, এটা হচ্ছে এই দুইটা শুধুমাত্র হচ্ছে কি ফেশাল ওরাল রুট, অথবা আমরা বলি যেটা হচ্ছে ওই যে ফিকো ওরাল রুটের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে, এ আর ই। তাহলে এই দুইটা হচ্ছে ফেকো ওরাল রুটের মাধ্যমে ছড়ায়, এ আর ই। এটা হচ্ছে আপনার ওই যে কন্টামিনেটেড যে ওয়াটার গুলো আছে অথবা খাদ্যগুলো আছে, যে কোনো ফুড হতে পারে, লিকুইড হতে পারে, ওগুলা খাওয়ার মাধ্যমে কিন্তু এ আর ই ছড়াতে পারে। বাকি এরা তিনটা হচ্ছে কি এই যে আপনার ব্লাডের মাধ্যমে ছড়িয়ে থাকে, তাই না। খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং এই বি আরো একটা মাধ্যমে ছড়ায়, সেটা হচ্ছে কি যদি মায়ের হেপাটাইটিস বি পজিটিভ থাকে, এর থেকে কিন্তু বেবির হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যদি কখনো একটা প্রশ্ন করে যে কোন ইমিউনাইজেশন, হ্যাঁ কোন হচ্ছে ভ্যাকসিনটা সর্বপ্রথমে দেওয়া উচিত আফটার বার্থ, যদি ওইখানে মায়ের কোনোভাবে উল্লেখ করা থাকে যে ইনফেক্টেড হেপাটাইটিস বি মাদার, ঠিক আছে, তাহলে উত্তর হবে কিন্তু তখন বিসিজি না, তখন হেপাটাইটিস বি উত্তর হবে, আদারওয়াইজ বিসিজি উত্তর হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন আমার কথাটা কি বুঝতে পেরেছেন? একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। যদি যে উইচ ইমিউনাইজেশন ইজ গিভেন আফটার বার্থ, এইভাবে যদি প্রশ্নটা থাকে এবং যদি ওইখানে প্রশ্ন উল্লেখ করা থাকে যে ইনফেক্টেড হেপাটাইটিস বি মাদার, তাহলে কিন্তু বিসিজি না হয়ে উত্তর হবে হচ্ছে হেপাটাইটিস বি, আদারওয়াইজ আমরা উত্তর দিব হচ্ছে বিসিজি। ওকে, এরপরে বলছে ফন্টানেল ক্লোজার ওকার সেট, তার মানে বাচ্চাদের অর্থাৎ নিউবর্নের যে ফন্টানেল গুলা কি থাকে, এগুলা ফাঁকা থাকে, তাই না। তো এই যে ফন্টানেল গুলা কোন সময় থেকে ক্লোজ হতে থাকে, দেখেন ক্লোজ হতে থাকে, কোন সময় থেকে এগুলো আবার অ্যাটাচড হতে থাকে, ঠিক আছে, জোড়া লেগে যেতে থাকে। কোন সময়? 6 মাস থেকে, 12 থেকে 18 মাসে, 9 মাসে, 24 মাসে, কোন সময়ে ফন্টানেল ক্লোজার ঘটতে থাকে, কোন সময় থেকে? একটু কমেন্ট করে ফেলেন। হুম 16 নম্বরের উত্তর করে ফেলেন। এই যে টপিকগুলা ভাই, এই তো মাস্ট বি রিডেড, এই যে হচ্ছে ফন্টানেল, ইনফ্যান্ট ফন্টানেল টোটালি টপিকে আছে, এইগুলো সবই টপিক, আলাদা আলাদা টপিক থেকে প্রশ্ন আসছে, মানে যিনি প্রশ্ন করেছেন উনি মেবি এক একটা টপিক থেকে এক একটা প্রশ্ন নিয়েছেন, তবে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর কাছাকাছি টপিকগুলো থেকে একের পর এক প্রশ্ন করেছেন। এবং এগুলা কিন্তু আমি সব মানে পরীক্ষার পরপরই একদম বইয়ের কত নাম্বার পেজ থেকে প্রশ্নগুলো আসছে সবগুলো দেখাই দেওয়া আছে। মেবি 3টার মতো প্রশ্ন হচ্ছে একদম হুবহু কমন না, তবে টপিক রিলেটেড, মানে একদম হুবহু কোশ্চেন আসে নাই। 16 বি দিয়েছেন, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে 12 থেকে 18 মাস। ওই যে প্যাডিয়াট্রিকে দেখবেন যে ডেভেলপমেন্টের একটা হচ্ছে টপিক আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে টপিকটা আছে, ওখানেই কিন্তু এই টপিকগুলোর মধ্যে এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, আরো অনেক প্রশ্ন আছে, আমি সেদিন আপলোড করেছিলাম এটা। দেখেন কি বলছে, কমনেস্ট কজেস অফ ডায়রিয়া ইন চিলড্রেন, এই ডায়রিয়া বাচ্চাদের কমন কজেস কোনটি বলেন তো? কলেরা, রোটাভাইরাস, নাকি এখানে হচ্ছে ইকোলাই, নাকি এখানে সিজেলা, কোনটি কমন কজেস অফ ডায়রিয়া? মানে এই প্রশ্নটাও যেমন কমন, মানে প্রশ্নটাও কমন, আবার এখানে চাইছে কমন কজেস অফ ডায়রিয়া। 17 নাম্বার, একটু দ্রুত দ্রুত অ্যান্সার করেন, আমরা আগাই, কম অ্যান্সার নিই, তাই না, মানে অল্প অল্প কয়েকজনের কাছ থেকে অ্যান্সার নিই। একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। দিয়েছেন এ, বি, রোটাভাইরাস, আচ্ছা খুব কমন কোশ্চেন কিন্তু, ঠিক আছে, যে এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। প্যাডিয়াট্রিকের টপিক থেকে এসেছে এবং ডায়রিয়া টপিকই আছে আলাদা, ওখান থেকে প্রশ্নটা আসছে, রোটাভাইরাস। আচ্ছা, এরপরে 18 নম্বর, গ্র্যাভিডা মিনস, গ্র্যাভিডা বলতে আমরা কি বুঝি? এখানে নাম্বার অফ বার্থ, নাকি নাম্বার অফ লিভিং চিলড্রেন, নাকি এখানে নাম্বার অফ প্রেগনেন্সিস, নাকি এখানে হচ্ছে নাম্বার অফ অ্যাবর্শন? অ্যাবর্শন বোঝায় নাকি হচ্ছে
অ্যাবর্শন বুঝাবে নাকি প্রেগনেন্সি বুঝায়? গ্র্যাভিটি বলতে কি বোঝায়? প্যারাইটি এবং গ্র্যাভিটি, হ্যাঁ মানে গ্র্যাভিটা এবং প্যারা আমরা দুইটাই ভালোভাবেই জানি তাই না? গ্র্যাভিটা এবং প্যারা বলতে কি বোঝায় দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বি দিয়েছে নাম্বার অফ লিভিং চিলড্রেন, তো হচ্ছে প্যারাইটির মধ্যে যাবে তাই না? ওটা হচ্ছে প্যারা, যেটা 20 উইকস আফটার 20 উইকস পর্যন্ত লিভিং যদি থাকে ফিটাস, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? প্যারার মধ্যে ফেলাই তাই না? আর নাম্বার অফ প্রেগনেন্সিসকে আমরা বলি হচ্ছে কি? গ্র্যাভিডা। মাল্টি, প্যারাইটি, প্রেমি এগুলো তো আমরা প্রত্যেকেই জানি, এগুলো নিয়ে তো আর আলোচনা করা লাগতেছে না, তবে এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে একটা প্রশ্ন আসে, ওই যে মানে অনেকটা থিওরিটিক্যাল টাইপের একটা কোশ্চেন আছে না, যে একজন মায়ের একটা বাচ্চা হচ্ছে হচ্ছে প্রথম একটা লিভিং বার্থ করছে উনি, এরপরে হচ্ছে ওনার দেখা যাচ্ছে যে 15 উইকসে ওনার হচ্ছে বাচ্চা মারা গেছে। দেখেন আপনারা একটু অ্যান্সার করেন, ধরেন 15 উইকসে এখানে হচ্ছে অ্যাবর্শন হয়ে গেছে, অ্যাবর্শন হয়ে গেছে, ঠিক আছে, অ্যাবর্শন হয়ে গেছে। আর প্রথম যে চাইল্ডটা হয়েছে ওইটা হচ্ছে মানে ওটা বার্থ হয়েছে, ঠিক আছে, ফার্স্ট একটা হচ্ছে বার্থ হয়েছে, একটা হচ্ছে এই সময় এসে মারা গেছে। আবার ধরেন আমি খুব সংক্ষেপে 3টা দিয়ে বলতেছি। আবার দেখেন থার্ড নাম্বারে ওনার যে বেবি হয়েছে সেটাও কিন্তু আর একটা লিভিং বার্থ হয়েছে, ঠিক আছে, আর একটা বার্থ হয়েছে। তাহলে বলেন তো যে এনার জি কত হবে আর এখানে হচ্ছে পি কত হবে? যদি এটার অ্যান্সার করতে পারেন তাহলে আশা করবো যে এই প্রশ্ন ক্লিয়ার। যে প্রথম ওনার একটা লিভিং বার্থ হয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে লিভিং বার্থ হয়েছে প্রথম, ফার্স্ট। সেকেন্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে উনি কনসেপ্ট করার পরে 15 উইকসে অ্যাবর্শন হয়ে গেছে। আবার থার্ড নাম্বারে কি হয়েছে? সেটাও লিভিং বার্থ হয়েছে। তাহলে ওনার জি কত হবে, পি কত হবে? এই 4টা গ্রাভিড হইলো কেমন 3টার মধ্যে? কি যে কমেন্ট করেন। হ্যাঁ G3 P2 বুঝতে পেরেছেন? P2 আর জি সবগুলাই যতবারই উনি হচ্ছে এই যে প্রেগনেন্সি কনসেপ্ট করছে, ঠিক আছে, তাহলে 3 ক্লিয়ার না? তাইলে গ্র্যাভিড আর প্যারা ক্লিয়ার, ওইটা নিয়ে আর চাপ নাই। আচ্ছা, শুধু 20 উইকস পর্যন্ত মনে রাখলে হবে। এরপরে দেখেন কি বলছে, অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, ঠিক আছে, এপিআইস ইনক্লুডস 70% হয়ে থাকে ব্লিডিং এর কারণে, ঠিক আছে, এটা হচ্ছে প্লাসেন্টাল ব্লিডিং এর কারণে। এখন এইটা 35 দুইটা ভাগে বিভক্ত। এপিএইস কিসের? এপিএইস এর মধ্যে অন্তর্ভুক্ত কোনটি? এক্লাম্পসিয়া, প্রিক্লাম্পসিয়া, প্লাসেন্টা প্রিভিয়া, আর একটা হচ্ছে পিআর প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন। কোনটা বলেন তো? হ্যাঁ মনে রাখতে পারেন, বেঁচে থাকলেও প্যারা দিবে, কিন্তু ও যদি বেঁচে নাই ওর 27 উইকস এর পরে গেল, ঠিক আছে, তখন তো সে বেঁচে নাই, তখন তো আপনি ভুলে যাবেন। মনে রাখবেন 20 উইকসটা শুধু মনে রাখবেন, 20 উইকস এর আগে সেটা জিতে যাবে, পরে গেলে পিতে যাবে। অ্যান্সার করেন, ঝটর বটর অ্যান্সার করেন, এটা কি হবে? প্লাসেন্টা প্রিভিয়া, ঠিক আছে। 35% দুইটা একটু মনে রাখবেন আলাদা করে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আর একটা কি থাকে আমাদের? অ্যাব্রাপশন প্লাসেন্টা, তাই তো? অ্যাবডপশন প্লাসেন্টা, যেমন প্লাসেন্টা প্রিভিয়া 30%, এটার জন্য দায়ী, এটাও কিন্তু হচ্ছে 30%, 35%, টোটাল হচ্ছে 70% অফ ব্লিডিং। এপিএইস এর অন্তর্ভুক্ত হচ্ছে এই দুইটাই, ঠিক আছে, প্লাসেন্টা প্রিভিয়া আর প্লাসেন্টা অ্যাবডপশন, অ্যাবডপশন অফ প্লাসেন্টা। ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্নটাও। মোস্ট কমন সিমটম অফ হাইপোগ্লাইসেমিয়া, এই মনে হয় খুব রিসেন্টলি এগুলো পড়তেছিলাম আমরা। হাইপোগ্লাইসেমিয়ার সব থেকে কমন সিমটম কোনটি? হাইপোগ্লাইসেমিয়ার সব থেকে কমন সিমটম কোনটি? দেখেন পোলেরিয়া, ঘন ঘন প্রস্রাব তো আর হাইপোগ্লাইসেমিয়া হলে হবে না, ঠিক আছে, এটা হচ্ছে হাইপারে হবে, তাই না, এটা হচ্ছে হাইপারে হবে, তাহলে এটা বাদ যাচ্ছে। এরপর দেখেন কি বলছে, পলিডিসফিজিয়া, আর একটা কি বলছে, আর একটা হচ্ছে সোয়েটিং, আর একটা হচ্ছে কুসমাল ব্রিথিং। বেশি অতিরিক্ত তৃষ্ণা কখন লাগে আমাদের বলেন তো? তৃষ্ণা কখন লাগে? এটাও কিন্তু হচ্ছে হাইপারে লাগে, তাই না?
এটাও কিন্তু হাইপারের ক্ষেত্রে লাগে। আর এটা কিন্তু সেভার, সেভার এখানে হচ্ছে হাইপার হলে খুব বেশি, সেই ক্ষেত্রে হতে পারে যে কুসমাল ব্রেথিং। আর এই যে সুইটিং এটা হবে কিসের জন্য, এই যে ঘামাটা হয় হচ্ছে মূলত এই যে হাইপোগ্লাইসিমিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সি উত্তর দিয়েছেন, সি উত্তর দিয়েছেন। দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন যে হাইপোগ্লাইসিমিয়ার ক্ষেত্রে কোন কোন সাইন সিমটম গুলো দেখা দেয় আর হাইপারগ্লাইসিমিয়া, দুইটাই ইম্পর্টেন্ট। 21 নম্বর প্রশ্ন, ফাংশন অফ দ্য লিভার, লিভারের ফাংশনের মধ্যে অন্তর্ভুক্ত কি? রিসেন্টলি 5-6টা পরীক্ষাতে এই একটা জায়গা থেকেই প্রশ্ন আসছে। রিসেন্টলি মানে যতগুলো এই 25-এর মধ্যে, অর্থাৎ ওটা অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে যতগুলো পরীক্ষা হয়েছে সব প্রায় প্রত্যেকটাতে লিভারের ফাংশন থেকে প্রশ্ন আসছে, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে। এবং ওনারা প্রশ্ন করছে খুব সুন্দর, দেখেন ওয়ান কাইন্ড অফ এমসিকিউ টাইপের, কিন্তু ওনারা এখানে ট্রু ফলস না দিয়ে এই সিস্টেমে করে দিছে। এখানে কি বলছে দেখেন, ডিটক্সিফিকেশন, অর্থাৎ শরীরের যে টক্সিন গুলো আছে, অর্থাৎ টক্সিটি গুলা যেগুলো আমাদের শরীরে উৎপাদন হয় সেগুলোকে কি করে, সেগুলোকে বের করে দেয়। ঠিক আছে, তো ডিটক্সিফিকেশন করে কিনা, লিভারের কাজ কিনা। গ্লাইকোজেন স্টোরেজ করে, এটা আমরা সারা জীবন পড়ে আসতেছি, সারা জীবন পড়ে আসতেছি, এর কাজই হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ করা মেইনলি। হরমোন সিক্রেশন করে কিনা, প্রোটিন সিনথেসাইজ করে কিনা। একটু অ্যান্সার করে ফেলেন, সঠিক উত্তরটা কি হবে? তাসলিমা লিখেছেন যে কুসমাল ব্রিথিং কি, দেখেন এটা হচ্ছে যে ডিপ ব্রিথিং নেওয়া। ঠিক আছে, ডিপ লেবর যে ব্রিথিং গুলো হয় বিশেষ করে হচ্ছে ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ সেভার হাইপারগ্লাইসিমিয়া হলে কিন্তু এটা হয়ে থাকে। ঠিক আছে, এই যে কমন কোশ্চেন এগুলা এগুলা এখন বুড়া হয়ে যাচ্ছেন, এগুলো ওই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের আগেরই পড়া। তো বুড়া বয়সে যে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করলে কিন্তু অন্যরা কষ্ট পাবে। যাই হোক, তো এখানে দেখেন কি বলছে, ফাংশন অফ লিভার, লিভারের ফাংশন গুলা মাস্ট বি মেমোরাইজড। এবং আপনি যদি এই 4টা জিনিস জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই কোনো না কোনো জায়গায় লিভারের ফাংশন থেকে যে কোনো একটা অপশনে পাবেন। এবং এখানে সুন্দর করে মানে অন কাইন্ড অফ ওই ফাংশন গুলোর মধ্যে থেকে খুব শর্ট করে দিয়ে দিয়েছে, এখানে ডিটক্সিফিকেশন করে, গ্লাইকোজেন স্টোরেজ করে, হরমোন সিক্রেশন করে, প্রোটিন সিনথেসাইজ করে, সুন্দর করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই উত্তর। তো এইটা হচ্ছে আপনারা সবসময় মনে রাখবেন, দেখবেন যে যে কোনো পরীক্ষাতে এইখান থেকে ঘুরিয়ে ফিরে একটা অপশন কিন্তু পরীক্ষাতে থাকবে। মানে সুন্দর করে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, অপশনগুলো দিয়ে দিয়েছে। কি হচ্ছে, কমন কজেস অফ হাইপোক্লেমিয়া ইনক্লুড, হাইপোক্লেমিয়ার অন্তর্ভুক্ত কোনগুলা বলেন তো? কমন কজেস অফ হাইপোক্লেমিয়া, হাইপোক্লেমিয়া হইলে এখানে দেখেন কি বলছে, ডায়াবেটিক্স, এখানে ভমিটিং, ডায়রিয়া, আর একটা হচ্ছে রেনাল ফেলুর। হাইপোক্লেমিয়া, রেনাল ফেলুর যদি বাড়ে পটাশিয়াম, তাহলে কিডনি ওইভাবে কাজ করতে পারবে না, ফেইল করবে, তাহলে একটা আমরা বাদ দিতে পারি, এখানে হচ্ছে রেনাল ফেলুর। ঠিক আছে, এটা হবে হচ্ছে হাইপারক্লেমিয়ার ক্ষেত্রে, হাইপারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বাকি যেটা আছে ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, এরপর হচ্ছে ভমিটিং এর ক্ষেত্রে হতে পারে, আর একটা হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ এ, বি এন্ড ডি সঠিক উত্তর হবে হচ্ছে সি। ঠিক আছে, 22 বাজে কয়টা, অনেক বাজে। যাই হোক, 23 নম্বর আমরা একটু দেখি কি বলছে, ইন্ডিকেশন ফর আইভি ফ্লুইড থেরাপি ইনক্লুড, অর্থাৎ আইভি ফ্লুইড কাদেরকে দিবেন আপনি, হ্যাঁ কাদেরকে দেওয়া যাবে। শকের ক্ষেত্রে দেওয়া যাবে, ডিহাইড্রেশনের ক্ষেত্রে দেওয়া যাবে, হাইপারটেনশনের ক্ষেত্রে দেওয়া যাবে কিনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে দিবেন কিনা আইভি ফ্লুইড, এবিডি, কোনটা হবে উত্তর বলেন তো? 22-এর উত্তর কি সি? ও মাশাআল্লাহ, মানে প্রশ্ন ভেরি গুড। তাহলে দেখেন 22-এর, আমরা 23 নাম্বার, 23-এরই, হ্যাঁ 23-এরই হবে। দেখেন যদি আপনি হাইপারটেনশনের ক্ষেত্রে দেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে ব্লাড প্রেশার আরো কিন্তু বাড়তে পারে, তাই না? এখানে কিন্তু আরো হাই হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, রিস্ক। তাহলে এ, বি এন্ড ডি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে, ডিহাইড্রেশনের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে, শকের ক্ষেত্রে কিন্তু দিতে হবে। ওকে, 24 নম্বর প্রশ্ন কি বলছে, নিউবর্ন কেয়ার ইমিডিয়েটলি আফটার বার্থ ইনক্লুড, এটাও খুব কমন প্রশ্ন এবং আপনারা সবাই পারবেন আশা করি। ওকে, এটা একটু অ্যান্সার করে ফেলেন যে এখানে হচ্ছে নিউবর্ন কেয়ার ইমিডিয়েটলি, নিউবর্ন কেয়ার কি হবে, জন্মের পরপরই। 24 নাম্বার, 24-এর উত্তর কি হবে, অ্যান্সার করে ফেলেন।
এই ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি, আপনি যখন উত্তর করবেন তখন অবশ্যই কত নম্বর প্রশ্নের উত্তর করছেন এটা কমেন্ট করে জানাবেন, তা নাহলে তো বুঝতে পারবো না শুধু ই লিখলে। বখতিয়ার হোসেন, ঠিক আছে? অর্ধেক নিছেন কেন নাম? ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি, খিলজি আর কি, তাই তো? সুন্দর নাম। হ্যাঁ, সি দিয়েছেন। তাহলে দেখেন এখানে হচ্ছে ডিলেট করা হবে না, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই তো? যত দ্রুত সম্ভব আর কি ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর আবগারেজ করে অ্যাসেসমেন্ট তো করতে হবে, যেটা করা উচিত। এরপরে কট কেয়ার করতে হবে এবং হচ্ছে এখানে বাচ্চাকে শুষ্ক রাখতে হবে, তাই না? ভেরি গুড। 24 নম্বর প্রশ্ন আমরা একটু আসি। 25, আচ্ছা, কমন কজেস অফ ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের কজেস গুলা কি ইন চিলড্রেন ইনক্লুড? এ কবে পড়াইতেছিলাম? গতকালকে। ডিহাইড্রেশন টপিক থেকে যে প্রশ্ন আসবে এবং আসে প্রত্যেকটা পরীক্ষাতে, সেটা দেখেন। কমন কজেস অফ ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের কমন কজেস গুলা কি কি ইন চিলড্রেন ইনক্লুড? হ্যাঁ, চিলড্রেনদের, বাচ্চাদের কমন কজেস গুলা কি কি? ডায়রিয়া, ভমিটিং, এক্সেস ফ্লুইড ইনটেক, আর একটা হচ্ছে ফিভার। এটাও আপনারা উত্তর করতে পারবেন নাকি এবিডি? যদি ফ্লুইড বেশি ইনটেক করে তো ডিহাইড্রেশন কেন হবে, তাই না? ফ্লুইড ওভারলোড হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তো ডিহাইড্রেশন হবে না। তাইলে যেটা থাকতেছে বাকিগুলা এই যে এবিডি। ফিভারের ক্ষেত্রে হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, ভমিটিং এ ডায়রিয়া তো মোস্ট কমন, ডায়রিয়া এবং ভমিটিং। 26 নম্বর প্রশ্ন কি বলছে? মেথড অফ হেলথ এডুকেশন ইনক্লুড, হেলথ এডুকেশনের মেথডগুলা, পদ্ধতিগুলা কি কি? লেকচার, ডেমনস্ট্রেশন, হ্যাঁ ডেমনস্ট্রেশন, কোনো কিছু প্রদর্শনের মাধ্যমে, কোনো কিছু প্রদর্শন করার মাধ্যমে, কাউন্সিলিং, আর আরেকটা হচ্ছে প্রেসক্রিপশন, আর এবিসি। কোনটা হবে উত্তর? 26 একটু দ্রুত দ্রুত উত্তর করেন, আমরা দ্রুত দ্রুত শেষ করতে পারি। 2-3 জন কমেন্ট করলেই আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। ই দিয়েছেন, 26-এর ই দিয়েছেন। হ্যাঁ, দেখেন প্রেসক্রিপশন তো আর হচ্ছে আপনার এই যে হেলথ এডুকেশনের কোনো ধরনের মেথড না, তাই না? কাউন্সিলিং করা, এরপরে কোনো কিছু প্রদর্শনীর মাধ্যমে দেখানো, লেকচারের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে সেগুলো কার্যকলাপ সম্পূর্ণ করা, এগুলো সবই হচ্ছে কি এই যে হেলথ এডুকেশনের মেথডগুলো। এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে, দেখবেন প্রশ্নগুলো মোটামুটি সুন্দর টপিক বেসড করে করেছে উনি। দেখেন, সিমটম অফ সিজোফ্রেনিয়া ইনক্লুড, সিজোফ্রেনিয়ার সিমটমগুলো কোনগুলা? এখন যখন এখানে বলছে যে সিমটম অফ সিজোফ্রেনিয়া ইনক্লুড, এটা কিন্তু পজিটিভ সিমটম গুলাই ধরতে হবে আমাদের, তাই না? যেহেতু বলছে সিমটম অফ সিজোফ্রেনিয়া, তাহলে সিজোফ্রেনিয়ার হচ্ছে পজিটিভ সিমটম গুলা ধরতে হবে আমাদের। এখন এইখানে আপনারা একটু অ্যান্সার করেন, তারপরে আমি এটার উত্তরটা বলতেছি। বইয়ে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে আপনারা অ্যান্সার করেন। সিজোফ্রেনিয়ার টপিকটা কই? 116 পেজ। এই যে প্রশ্নটা কোথা থেকে করছে, মানে এইভাবেই করছে উনি, কিন্তু উত্তরটা ঠিকঠাক ভাবে সাজাইতে পারে নাই। আমার মনে হয় তো যে উনি প্র্যাকটালাইসিস থেকেই প্রশ্ন করেছিলেন। দেখেন প্রশ্নটা সেম বইয়ে কিভাবে আছে, এটা তো জানেন যে কবে আপডেট করা বই। আবার তো অনেকেই বলেন যে না প্রশ্ন পরে বসান, তাই না? বই আপডেট করা হচ্ছে অক্টোবরে, পরীক্ষা হয়েছে ডিসেম্বরে, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2 মাস পরে। দেখেন এই প্রশ্নটা কিভাবে আসছে, দেখেন আপনারা উত্তরটা কি করছেন আগে একটু দেখি। ই দিছেন, ই দিছেন, ই দিছেন, এখানে ইউ হবে না। এখন কইতে পারেন ই কেন হবে না? এখানে তো আমাদের আছে হচ্ছে, হ্যাঁ হ্যালোসিনেশন হবে, ডিলিউশন হবে, ঠিক আছে? এই প্রশ্নটা আসছে দেখেন কোথা থেকে এবং হুবহু কোথা থেকে করছে। এই যে দেখেন সিজোফ্রেনিয়ার এইখানে একটা আছে, দেখেন এই যে এই জায়গাতে, এটা হচ্ছে 117 পেজ। পজিটিভ সিমটম এবং নেগেটিভ সিমটম, নেগেটিভ সিমটম সিজোফ্রেনিয়ার মধ্যে ফ্লার্ট অর ব্লুয়েন্ট ইফেক্ট, ঠিক আছে? দেখছেন, এটা কিন্তু নেগেটিভ সিমটমের মধ্যে যাবে। তো এইটা যদি কখনো উল্লেখ করে দেয় যে পজিটিভ সিমটম এবং নেগেটিভ সিমটম আলাদা করে, তখন আমরা দেখেন এই প্রশ্নগুলোর এইভাবে কিন্তু প্রশ্ন বইয়ে সাজানো, যে এ বি ডি হবে নাকি এ বি সি হবে, এই উত্তর দেওয়া আছে দেখেন সুন্দর করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আলাদা করে উল্লেখ করা থাকতো যে পজিটিভ সিমটম আর নেগেটিভ সিমটম, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইগুলো আলাদা করে ফেলতাম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে উত্তরটা ঠিকই আছে, যে উত্তরটা হবে হচ্ছে এ বি ডি, ঠিক আছে? কিন্তু যদি আলাদা করে দিত যে পজিটিভ সিমটম নেগেটিভ সিমটম, তখন কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা একটু ভিন্নভাবে হতো। এইভাবে যদি এক্সপ্লেনেশন সহ পড়েন, তাইলে
সবগুলো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন নার্সিং ইন্টারভেনশনস ফর, এখানে দেখেন সুইসাইডাল পেশেন্ট ইনক্লুড, মানে আপনার এখানে কার্যক্রমগুলো কি কি হবে একজন সুইসাইডাল পেশেন্টের ক্ষেত্রে নার্সিং ইন্টারভেনশনগুলো কি করবেন? ক্লোজ অবজারভেশন, খুব কাছাকাছি থেকে তাকে অবজার্ভ করবেন, নাকি এখানে রিমুভিং হার্মফুল অবজেক্ট, সমস্ত হার্মফুল অবজেক্টগুলো যেগুলো ক্ষতিকারক যে ধরনের অবজেক্টগুলো আছে সেগুলো সরিয়ে ফেলবেন। এ বি ডি আসছে, বলছে কাউন্সিলিং করবেন, আর একটা হচ্ছে প্রেসক্রাইবিং সেডেটিভ, নাকি তাকে সেডেটিভ ড্রাগগুলো হচ্ছে প্রেসক্রাইব করবেন। এই ক্ষেত্রে তো সে এমন হচ্ছে না, খিঁচুনি হচ্ছে বা এমন কোনো হচ্ছে না যে যার কারণে আপনি তাকে সেডেটিভ ড্রাগ দিবেন। তো সেই ক্ষেত্রে এখানে কার্যক্রমটা কি হবে, নার্সিং ইন্টারভেনশনগুলো কি কি হবে? একটু অ্যান্সার করে ফেলেন, উত্তর কি হবে? হ্যাঁ, মিম লিখেছেন ফ্ল্যাট ইফেক্টটা কি? ফ্ল্যাট ইফেক্টটা হচ্ছে ফেসিয়াল, আমাদের যে হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশনটা আছে, অথবা আমাদের ভয়েস টোন যেটা আছে, এটা কি হবে, এটা হচ্ছে ডিক্রিজ হবে, ঠিক আছে, ডিক্রিজ হবে অর্থাৎ কমে যাবে, ঠিক আছে। এটা যখন কমে যায় তখন সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট এফেক্ট। মুখের নড়াচড়া বা ভয়েস টোন এগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো এখানে উত্তরটা কি হবে একটু বলেন, যে এখানে আমাদের নার্সিং ইন্টারভেনশন কোন কোন, হ্যাঁ তাকে অবশ্যই ক্লোজ অবজারভেশন করতে হবে, হার্মফুল অবজেক্টগুলো সরাই দিতে হবে, কাউন্সিলিং করতে হবে, অর্থাৎ এ বি অ্যান্ড ডি, উত্তর হচ্ছে সি। তাহলে সিও এর মধ্যে পড়ে গেছে 28-এর। 29 নম্বর প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। নর্মাল ইউরিন আউটপুট ইন অ্যাডাল্ট, এইটা গতকালকে ওই যে ভলিউম ব্যালেন্স ইমব্যালেন্সের মধ্যে পড়তেছিলেন তাই না, ফ্লুইড ভলিউম ব্যালেন্স ইমব্যালেন্সের মধ্যে পড়তেছিলেন। তো এইখানে আমরা বলছিলাম যে ওখানেও ছিল এটা, ইউরিন আউটপুট হচ্ছে নর্মাল কত, 10 থেকে 20 ml পার আওয়ার। এখানে এখানে কি বলছে, হচ্ছে 20 থেকে 30 ml, 30 থেকে 50 ml, নাকি এখানে 60 থেকে 100 ml? এটা একটু অ্যান্সার করে ফেলেন, কত হবে? 29-এর এ দিছেন, 29-এর এ অলিগুড়িয়া কত নিচে আসলে হয়ে যায় লেস দেন 30 ml, এখানে 30 থেকে 50, সঠিক উত্তর সি। এগুলো কমন কোশ্চেন, ভুল করলে দুঃখজনক বিষয়। 30 নম্বর কোশ্চেন কি বলছে, রিগর ওকার্স ডিউ টু, রিগর্স মানে কি হচ্ছে বলেন তো, হঠাৎ করে কাঁপুনি খিঁচুনি এমন হয়ে যাওয়া, ঠিক আছে। তো এটা কিসের জন্য হয়, ইনফেকশনের কারণে হয়, সাডেন ফল টেম্পারেচার যদি ফল করে সেই ক্ষেত্রে হয়, সাডেন রাইজ টেম্পারেচার যদি হঠাৎ করে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে হয়, নাকি হাইপোগ্লাইসিমিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, বলেন তো? এই যে রিগর, প্রচন্ড শীত ফিল হওয়া অথবা কাঁপুনি হওয়া, ঠিক আছে, অথবা হঠাৎ করে কাঁপুনি হওয়া, যদি এরকম হয় তাহলে এটা কিসের কারণে হতে পারে? 30 নম্বরের অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সাডেন রাইজ অফ টেম্পারেচার। আচ্ছা, যদি সাডেন ফল অফ টেম্পারেচার, সাডেন যদি ফল করে সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রচন্ড, সেক্ষেত্রেও কিন্তু তার ঠান্ডা লাগতে পারে তাই না, শীত শীত ভাব লাগতে পারে। কিন্তু এখানে কাঁপুনি ঝাঁকুনি সিজার্স এই অবস্থাগুলো তৈরি হয় যখন হঠাৎ করে কি হয়, টেম্পারেচার হঠাৎ করে বেশি হয়। তাহলে এখানে হচ্ছে কি বলেন তো, সাডেন রাইজ অফ টেম্পারেচার, ঠিক আছে। আর ইনফেকশন যদি উইথ টেম্পারেচার ইনফেকশন, এটা আরো বেশি, মানে বেশি পরিমাণে হতে থাকবে, ঠিক আছে, বাড়বে আরো। বি না, উত্তর সি। কতর উত্তর দিচ্ছেন এটা কমেন্ট করবেন, ঠিক আছে, মানে লিখবেন কত নাম্বার প্রশ্ন, উত্তর হচ্ছে এটা সি। 31 নাম্বার, মোস্ট সুইটেবল সাইট ফর আইএম ইনজেকশন ইন ইনফ্যান্ট, ডেল্টয়েড, ডরসোগ্লুটিয়াল, ভেন্ট্রোগ্লুটিয়াল, ভাস্টাস ল্যাটরালিস। ল্যাটরালিস, ভাস্টাস ল্যাটরালিস, কোনটা ইনফ্যান্টের জন্য সব থেকে মোস্ট সুইটেবল সাইট আইএম ইনজেকশনের?
আইএম ইনজেকশনের সব থেকে সুইটেবল সাইট কোনটি? অনেকবার আসা প্রশ্ন, অনেকবার রিপিটেড একটা কোশ্চেন এবং রিপিটেড একটা কোশ্চেন। 31। কেউ দিচ্ছেন ডি, কেউ দিচ্ছেন সি, কেউ দিচ্ছেন বি, আই ডোন্ট নো হয়, তবে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটাও মানে এই 25-এর মধ্যেই 5-6টা পরীক্ষাতে রিপিটেড কোশ্চেন। এই যে ভাস্টাস ল্যাটেরালিস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার রিপিটেড একটা কোশ্চেন। 32। লার্জেস্ট লুপ অফ ব্রেন, স্মলেস্ট থাকতে পারে, স্মলেস্টও থাকতে পারে, লার্জেস্টও থাকতে পারে। লুপ অফ ব্রেন কোনটা লার্জেস্ট, কোনটা স্মলেস্ট? একটু অ্যান্সার করে ফেলেন। 32। এখান থেকে প্রশ্ন আসলে এই একটাই প্রশ্ন আসে, বারবারই আসে এটাও। আমি আপনাদের এই জন্যই বলছি যে আপনাদের যে যে প্রশ্নগুলো আসতে পারে এগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। বসটা তাহলে আস্তে আস্তে গরম হতে থাকুক, ক্লাস শেষ হলে সে খাওয়া যাবে। ওকে, প্রশ্নর উত্তর দিয়েছেন ডি দিয়েছেন। আমি তো জাস্ট এখানে বললাম লার্জেস্ট লুপ কোনটি, আপনারা ডি দিচ্ছেন, ডি দিচ্ছেন। মানে যখন যদি স্মলেস্ট যদি প্রশ্ন আরেকটা রিপিট করা হয়, অর্থাৎ এই প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন করা হয়, সেটা একটু লিখবেন, যেমন এস দিয়েও অন্তত লিখবেন যে সেটা হচ্ছে যে ওকাপাইটাল কিনা, ঠিক আছে? না হলে বোঝা যায় না যে কোনটার উত্তর দিচ্ছেন। তাহলে লার্জেস্ট লুপ কোনটি? হ্যাঁ, লার্জেস্ট লুপ হচ্ছে ফ্রন্টাল, ঠিক আছে। আর যদি স্মলেস্ট বলে তখন আমরা দিয়ে দিব উত্তর, তাই না? এই জন্য উল্লেখ করলে একটু ভালো হয়, না হলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, 32। অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড মেইনলি বাই, কার কাজ অক্সিজেন ট্রান্সপোর্ট করা? এই প্রশ্নটা 3-4 বার রিপিটেড কোশ্চেন। প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি নাকি প্ল্যাটলেটস? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। দ্রুত অ্যান্সার করেন এটার। হ্যাঁ, আরবিসি। হ্যাঁ, রেড ব্লাড সেলের কাজ হচ্ছে কি করা? এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট করা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ডাব্লিউবিসি বাড়বে যখন ইনফেক্টেড হবে বডি, ফরেন বডি যখন আমাদের শরীরে আক্রমণ করবে। স্টেরিলাইজেশন বাই অটোক্লেভ অর বাই, দেখেন এই যে আপনার হচ্ছে জীবাণুমুক্তকরণ অটোক্লেভের মাধ্যমে, ঠিক আছে, অটোক্লেভের মাধ্যমে। এটা কাজ করে কিভাবে? এটা কি ড্রাই হিট, ময়েস্ট হিট, নাকি রেডিয়েশন, নাকি এখানে ফিল্টারেশন? আমাদের কিন্তু মাইক্রোবায়োলজি শেষ। যারা পেইড ব্যাচে আছেন দেখেন প্রশ্ন কেমন আসতেছে, কোথা থেকে আসে, প্রশ্ন উত্তর করেন। এখানে হচ্ছে অক্সিজেন স্টেরিলাইজেশন, অটোক্লেভ, এটা কোন প্রসেস? এটা ড্রাই নাকি ময়েস্ট? জাস্ট এই দুইটার মধ্যে চলে আসেন, এটা ড্রাই হিট নাকি ময়েস্ট হিট? হাসিবুর উত্তর দিয়েছেন বি। মোনালিসা 33 না, এটা 34 হাসিবুর। 34-এর বি, হ্যাঁ, ময়েস্ট হিট। এরপরে হচ্ছে 35 নাম্বার, ইনকিউবেশন পিরিয়ড অফ মিজেলের হচ্ছে এই যে ইনকিউবেশন পিরিয়ডটা কতদিন থেকে কতদিনের মধ্যে এটা ছড়াইতে পারে, ঠিক আছে, মানে এটা ফুটে ওঠে, অ্যাফেয়ার্স হয়। দেখেন ইনকিউবেশন পিরিয়ডটা কত থেকে কত? 3 থেকে 5, 7 থেকে 10, 10 থেকে 14, 21 দিন।
ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ইনকিউবেশন পিরিয়ডটাই একটা প্রশ্নেরই, অর্থাৎ মিজেলেরই দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে এই ইনকিউবেশন পিরিয়ডটাই পরীক্ষাতে আসে। অন্য অন্য যেগুলো আছে সেগুলোর থেকে অতটা কম আসে, কিন্তু এইটারই আসে বেশি। করো। ওকে, সিডিএসএন, হ্যাঁ ভেরি গুড। 10 থেকে 14 দিন, ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ডটা মনে রাখবেন মিজেলের, এটা কিন্তু পরীক্ষাতে আসে। 36 নাম্বার, নর্মাল রেসপিরেটরি রেট অফ নিউবর্ন। নিউবর্ন অ্যাডাল্ট, নিউবর্ন আর অ্যাডাল্টের কত? 12 থেকে 20, এটা মাস্ট বি মেমোরাইজড। আর তাহলে নিউবর্নের কত থেকে কত হতে পারে? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 60, নাকি 60 থেকে 80? নিউবর্নের এই যে নর্মাল রেসপিরেটরি রেট, নিউবর্নের কত হবে? রেসপিরেশন রেটটা কত হবে? হার্ট রেট, রেসপিরেশন রেট, দুইটা ডিফারেন্স, দুইটাই পরীক্ষাতে আসে। রেসপিরেশন রেটটা কত হবে? 36। অ্যাডাল্টের কত হয় আলাদা করে আসে, নিউবর্নের আলাদা করে আসে। কয়জন শেয়ার করছেন লাইভটা? শেয়ার করেন না আল্লাহর হস্তে, আপনাদের যে এত কষ্ট শেয়ার করতে। ভাবতেছিলাম কালকে আরেকটা ক্লাস নিব, তা থাক। ঠেলে ঠেলে খাওয়ানোর থেকে খাওয়ার মানে ক্ষুধাটা রিয়েলাইজ করানো উচিত। আচ্ছা, 30 থেকে 40 দিয়েছেন, দিয়েছেন 20 থেকে 30, এত কম হবে নিউবর্নের? আর একটু দেখি, সি দিয়েছেন, বি দিয়েছেন, বি সি সব মিক্স করতেছেন। চিলড্রেনের 30 থেকে 40, নিউবর্নের হচ্ছে 40 থেকে 60। ভুল করেন না, এ মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন। ওকে, 37 নম্বর প্রশ্ন কি বলছে? নর্মাল ডিউরেশন অফ ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজের নর্মাল ডিউরেশনটা কত অফ লেবার? প্রিমি বলে দিছে এখানে, প্রিমি গ্রাভিটা, ঠিক আছে। অর্থাৎ প্রথম প্রিমি, ফার্স্ট একটা প্রিমি গ্রাভিটার ক্ষেত্রে এখানে এখানে ডিউরেশনটা কতক্ষণ হবে ফার্স্ট স্টেজ অফ লেবার? দেখি কে কে অ্যান্সার করতে পারেন এটার। 6 থেকে 8, 8 থেকে 12, 4 থেকে 6, কে কে অ্যান্সার করতে পারেন? 37। এটা বলছে ফার্স্ট, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। প্রিমি আলাদা করে আসবে, মাল্টি আলাদা করে আসতে পারে। সি দিয়েছেন, ভেরি ওয়েল, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। 8 থেকে 12 আওয়ার্স, এখানে মাল্টির ক্ষেত্রে কত হবে? 6 আওয়ার্স হতে পারে। সেকেন্ড স্টেজে কত হবে? এটা 2 আওয়ার্স হতে পারে। এখানে হচ্ছে মাল্টির ক্ষেত্রে 30 মিনিটস হতে পারে। থার্ড স্টেজে এটা কত হবে? অনলি 15 মিনিটসের কাছাকাছি থাকে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 5 মিনিটসের ক্ষেত্রে হতে পারে। আর ফোর্থ স্টেজে যেটা হয় এটা 1 আওয়ার্স সবার জন্য, ঠিক আছে, সেম। মাল্টি অর প্রি সবার জন্য সেম থাকে। এটা মনে রাখতে হবে, ডিউরেশন মনে না রাখলে আবার এক কট। ডিউরেশনের মধ্যেই কট। আর লোকিয়ার মধ্যে আরেকটা আছে না, ওই যে হচ্ছে রুব্রা, সেরোসা আর আলবা, ওখানে আরেক কট। মানে এগুলো মাস্ট বি মেমোরাইজ, ভুল করলে কোনো ক্ষমা নেই। 38 নাম্বার কি হচ্ছে? অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ ইনক্লুডস। এই প্রশ্ন যে জীবনে আপনি যে কোনো পড়া কতবার পড়ছেন কিনা জানি না, তবে এই প্রশ্ন মনে হয় জীবনে সব থেকে বেশি পড়ছেন আপনি, সব থেকে বেশি মনে হয় এই প্রশ্নটাই পড়ছেন যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ ইনক্লুড। অ্যাক্টিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? এখানে ফান্ডাল প্রেশার দেওয়া হয়, অক্সিটোসিন ইউজ করা হয়ে থাকে, ম্যানুয়াল রিমুভাল নাকি এপিসিওটমি? কোনটা থার্ড স্টেজ ম্যানেজমেন্টে কোনটা ইউজ করা হয়ে থাকে? মনে হয় আমরা জানি না এমন একটা বান্ধব আল্লাহর রাস্তায় নাই যে 38-এর বি হবে অক্সিটোসিন। ইউট্রাইন কন্ট্রাকশন ইনক্রিজ করে এটা, তাই না? ফর প্লাসেন্টা রিমুভ করতে সাহায্য করে থাকে। হ্যাঁ, বি দিয়েছেন, এটা খুব কমন একটা কোশ্চেন, এ ধরনের প্রশ্ন আসলে সবাই পারবে। এরপরে এই যে দেখেন লোকিয়া, রুব্রা, রুব্রা, এই যে লাস্ট স্টেজ। আর এইখানে একটা আমরা কমন একটা জিনিস আমি এখানে আপনাদেরকে শিখিয়ে দিই একটু। সেরোসা,
সেরোসা, আর একটা হচ্ছে কি আলবা, তাই তো? তিনটা। আচ্ছা, তিনটার মধ্যে ডিউরেশনটা কত? এই যে ডিউরেশনটা অবশ্যই মনে রাখতে হবে, এটা মনে রাখবেন 1 আর 15। এখন আপনার অনেক সময় মানে আমার মতো যদি স্টুডেন্ট হন, সবকিছু ভুলে খান, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই কোনটার পরে কোনটা আসবে এটা ভুলে যাওয়া। এইগুলোর ক্ষেত্রে শর্ট শর্ট টেকনিক ইউজ করবেন। যেমন হচ্ছে দেখেন এখানে আর এর পরে এস আমরা কি লিখি, আর এস টি এইভাবে লিখি না? তাহলে দেখেন আর আর এস কাছাকাছি আছে, আর এ সিঙ্গেল, তার মানে কি এর আমরা সাইডে দিলাম, আর এর পরে এস লাগাই দিলাম, তারপরে এ দিলাম। ঠিক আছে, তার মানে রুব্রা, সেরোসা আর আলবা। এখন এর যে ডিউরেশনটা টোটাল কত, 1 থেকে 15, মানে প্রথমটার 1, তাহলে এটা আসবে হচ্ছে 1 থেকে 4, এটা 5 থেকে 9, এটা 10 থেকে 15। মনে থাকবে? কত দিয়ে মনে থাকবে? যাদের ভুল হইতো আর কি, এমনিতেই সবাই পারেন আপনারা, এগুলো নিয়ে আপনাদের ঝামেলা নাই। রুবরা বলছে তাহলে এখানে সেক্ষেত্রে হচ্ছে 3 থেকে 4, মানে 1 থেকে 4-এর মধ্যে যেটা আছে আমাদের। 1 থেকে 2 না, জীবন আহমেদ। 40 নাম্বার, ভেক্টর অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ভেক্টর জানেন না, এইটাও এমন কেউ নাই। চল্লিশের উত্তর করেন, দ্রুত দ্রুত করেন, 10টা প্রশ্ন আর শেষ করে ফেলবো আমরা দ্রুতই। আপনি বলেন যে এখন যদি এই রিলেটেড কোশ্চেন আসে আপনি পারবেন কিনা, ক্লাসটা আপনার জন্য উপকার হয় নাই, তাহলে শেয়ার করতে এত কষ্ট, 105 জন 6 জন ক্লাস করতেছেন এত রাতেও, তারপরেও আপনারা আল্লাহর রাস্তে শেয়ার করতে চান না। তাহলে কোন যে আপনাদের বলেন যে আপনাদের কি ফ্রি ক্লাস দিতে তাইলে মনটা চায়? অনেকগুলা পরীক্ষা রেডি করে রাখছি, ফ্রি পরীক্ষায় যদি নেই, আমাদের তো রেগুলার বেজে সপ্তাহে 14টা পরীক্ষা হচ্ছে, আর ফ্রি পরীক্ষা রেডি করে রাখছি প্রতি সপ্তাহে একটা, মানে 7টা করে। তারপরেও শুধু আপনাদের অ্যাক্টিভিটিস নাই, ওই জোর করে খাওয়ানোর মধ্যে আমি নাই। যদি আপনাদের ফিডব্যাক দেখতাম যে না আপনারা আগ্রহী, তাহলে আমি দিতাম, সবই ফ্রি দিতাম। আপনাদের যেমন ফ্রি রাখছি, তাতে লাইসেন্স পুরো কোপাই দিতে পারেন আপনারা। কিউলেক্স না, ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস। এগুলো কমন কোশ্চেন, এগুলো নিয়ে অত করার প্রয়োজন হয় না। 41 কি বলছে, ফ্যামিলি প্ল্যানিং মেথড উইথ হাইস্ট ফেইলুরের সব থেকে হচ্ছে উইথড্রয়ালে। এখন উইথড্রয়াল জিনিসটা কি প্রত্যেকেই জানেন, এটা নিয়েও আলোচনা করার প্রয়োজন নেই। সব থেকে ফেইলুরের বেশি হচ্ছে উইথড্রয়ালে। আচ্ছা, এরপর হচ্ছে কি বলছে 42 নাম্বার, হেপারিনের অ্যান্টিডোট। ফার্মাকোলজির মধ্যে বই এখানে আশেপাশে আছে, এই অ্যান্টিডোট মুখস্থ করা ফরজ। ফার্মাকোলজি ভলিউম 2-র মধ্যে দেখেন অ্যান্টিডোট আলাদা করে দেওয়া আছে না, এ মুখস্থ করা ফরজ, 19 পেজ। ওটা অ্যান্টিবায়োটিক। চব্বিশ পেজ আছে, দেখেন 24 পেজ। এই যে অ্যান্টিডোট গুলো এখানে আছে না, দেখেন 2টা পেজে, মুখস্থ করা কিন্তু ফরজ একবারে। এই যে দেখেন পয়জনিং অ্যান্ড অ্যান্টিডোট, কোনটার পয়জনিং কি হবে আর অ্যান্টিডোট কি হবে, মুখস্থ করা ফরজ। এই যে এই সাইডে দেখেন দেওয়া আছে এখানে, এই যে হেপারিন, প্রোটামিন সালফেট, দেখছেন? এই যে 2 নাম্বারটা, এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট লাইক অরফানের অ্যান্টিডোট হচ্ছে ভিটামিন কে। এইটা মুখস্থ করা ফরজ। এই অ্যান্টিডোটের যে পেজটা আছে না, এইটা জীবনে আর কিছু করেন না করেন, অ্যান্টিডোটের পেজটা মুখস্থ করেন, কাজে লাগাবে, আপনার কাজে লাগবে। পটাশিয়াম সালফেট, প্রোটামিন সালফেট, ওটা পটাশিয়াম না। আচ্ছা, 43 নাম্বার কি বলছে দেখেন, আর্লিয়েস্ট সাইন অফ শক। শকের আর্লিয়েস্ট সাইন কোনটি বলেন তো? এই গতকালকে পড়তেছিলেন এটা, শকের আর্লিয়েস্ট সাইন কোনটি? হাইপোটেনশন, টাকিকার্ডিয়া, নাকি এখানে অলিগুরিয়া, নাকি সাইনোসিস? কোনটা? শকের হচ্ছে একদম আর্লিয়েস্ট সাইন হচ্ছে কি হবে, বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে? কি হবে তাইলে? বাড়লে কি হবে? অ্যান্সার করেন। 43, আর্লিয়েস্ট সাইন অফ শক কি হবে বলেন তো? ট্যাকিকার্ডিয়া হবে, তাই তো? আচ্ছা, 44, স্ট্যান্ডার্ড প্রিকশনস ইন ইনফেকশন কন্ট্রোল ইনক্লুড। এই যে প্রিকশন অর্থাৎ কি, সতর্কতা। তাহলে দেখেন সতর্কতা একদম হচ্ছে স্ট্যান্ডার্ড। এই যে আপনার ইনফেকশন কন্ট্রোলের সতর্কতা কোনটি বলেন তো? হ্যান্ড হাইজিন, ইউজ অফ পিপিএইচ, সেফ ডিসপোজাল অফ শার্পস, দেখেন মানে সঠিক জায়গাতে হচ্ছে এই যে শার্প ইনস্ট্রুমেন্টগুলো ডিসপোজাল করা, নাকি অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস ফর অল।
অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস বলতে নির্দিষ্ট কোনো কিছুর জন্য যে মানে ইনফেকশনের জন্য যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়ে থাকে, এবং সবার জন্য কি আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াই দিবেন, অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস করবেন? এই যে হচ্ছে আপনি সতর্কতা থাকার জন্য, ইনফেকশন কন্ট্রোল করার জন্য সতর্কতা বিষয়গুলো কোনগুলা? 44-এ সি দিয়েছেন, এ বি, হ্যাঁ হ্যান্ড হাইজিন করতে হবে, পিপি মাস্ট বি, আর ডি হচ্ছে কি বলছে যে সেফ ডিসপোজাল করতে হবে, শার্প ইনস্ট্রুমেন্ট, দ্যাটস মিন সি উত্তর। গুড, আমরা শেষের দিকে চলে এসেছি অলমোস্ট। এরপরে কি বলছে দেখেন, নার্সিং ইন্টারভেনশন ফর হাইপোথার্মিয়া। এই হাইপোথার্মিয়া কিন্তু টোটালি পেডিয়াট্রিকের মধ্যে একটা টপিকই দেওয়া আছে, টেম্পারেচার। এগুলো আসলে কিভাবে বোঝাই আপনাদের, এটা মধ্যে আছে কতটা যে গুরুত্বপূর্ণ পেডিয়াট্রিকের এই জায়গাগুলা, সবগুলো যা এখানে সবই পাবেন। এখানে হচ্ছে টেম্পারেচার কই, এইখানেই আছে এজেন্সিয়া ব্রেস্ট ফিডিং। এই যে দেখেন নিউনেটাল হাইপোথার্মিয়া নাই, এই যে এই টপিক মাস্ট বি মেমোরাইজড। এই যে নিউবার্ন এন্ড ইনফ্যান্ট ডিসঅর্ডারের মধ্যে থেকে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই সাইডে দেখেন এই যে ডায়রিয়া, এই পরীক্ষাতে আসা, আমি যে কেমনে বুঝাই আপনাদের যে কোন কোন টপিকগুলো একবারে মুখস্থ করে খেয়ে ফেলবেন, যেখান থেকে প্রশ্ন পাবেনই পাবেন, টপিক ধরে ধরে ওই রিলেটেড শত। তাহলে নার্সিং ইন্টারভেনশনগুলো কি কি দেখেন, কি করতে হবে তাহলে? ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দিতে হবে যেহেতু হাইপো হয়ে গেছে, ঠিক আছে, ওয়ার্ম আইভি ফ্লুইড। এরপর হচ্ছে কুল কম্প্রেস, তো এখানে দেওয়া যাবে না, তাই না? এর মনিটর, টেম্পারেচার মনিটর করতে হবে, অর্থাৎ এ বি অ্যান্ড ডি, ইউ উত্তর। গুড, ভেরি গুড। 46 নম্বর প্রশ্ন কি বলছে? 46, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস ইনক্লুড। এই যে ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন গুলা কি কি হয় বলেন তো? এর একটা কমন জিনিস আছে ক্রনিক ডায়াবেটিস মেলাইটাসের, হচ্ছে ইএনকে, তাই না? আইস, নার্ভস, কিডনি, তাই তো? দেখেন এই তিনটা কিন্তু আসে পরীক্ষাতে। এই তিনটা মানে মোস্ট এফেক্ট ফেলে ডায়াবেটিক্স কমপ্লিকেশন, ডায়াবেটিক মেলিটাসের। এইটা একদম, তার মানে কি কি বলেন তো, কোনটা কোনটার উপরে তাহলে এটার প্রভাব পড়বে? দেখেন বলছে এ বি আর ডি, লিভার সিরোসিস নেফ্রোপ্যাথি হবেই, ঠিক আছে, কিডনির উপরে এটা মাস্ট বি এফেক্ট ফেলবে। তাহলে রেটিনোপ্যাথি, আয়ের জন্য এন, এই ইএন কে মনে রাখতে হবে, নেফ্রোপ্যাথি নার্ভের জন্য, আর একটা হচ্ছে কি এই যে নিউরোপ্যাথি। কিন্তু এইখানে অপশনটা আমার মনে হয় উনি কোনোভাবে ই দিতে যে ডি দিয়ে ফেলছে কিনা। ঠিক আছে, 45-এর 46 নাম্বার প্রশ্ন আমরা। ডায়াবেটিক মেলিটাসের ইএনকেটা আপনারা দেখবেন, ওইটা দেওয়া আছে বইয়ে, সুন্দর করে দেওয়া আছে। এগুলো হয়তো অপশনের মধ্যে কোনো গড়মিল আছে, মানে এখানে এটা সিলেকশনে হয়তো বা টাইপিং এ কোনো মিস্টেক থাকতে পারে, মেবি। আচ্ছা, এরপরে হচ্ছে 47 নাম্বার, ভ্যাকসিন গিভেন ইন ইপিআই প্রোগ্রাম এট বার্থ, জন্মের সময় ইনক্লুড। জন্মের সময় অন্তর্ভুক্ত কোনগুলা? বিসিজি, ওপিভি, হেপাটাইটিস বি, এরটা মিজেলস, আর হচ্ছে এবিসি। কোনটা বলেন তো? হ্যাঁ, মিজেল দেয় আমরা জানি 9 মান্থে, তাই না? তাহলে নট এট বার্থ পরে দেওয়া হয়। এখানে হচ্ছে বিসিজি, ওপিভি আর হেপাটাইটিস বি, উত্তর হবে হচ্ছে এবিসি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নিউরোপ্যাথি, নেপ্রোপ্যাথি, অর্থাৎ ওই যে সহজ ভাষায় আমরা মনে রাখতে পারি ইএন কে, ঠিক আছে, আইস, নার্ভস, কিডনি, তাই তো? এই তিনটার উপরে হচ্ছে এর মূলত প্রভাবটা পড়ে ডায়াবেটিক মেলিটাসের ক্রনিক অবস্থাতে। আর যখন হচ্ছে মানে অ্যাকুয়েট ফেজে থাকে, সেটার কমপ্লিকেশনগুলো আলাদা আলাদা থাকে, ওটা একটু আপনারা মনে রাখবেন। মেলিটাসের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। তাহলে এটার উত্তরটা হবে কি? হ্যাঁ, এবিসি, এবিসি ইউ উত্তর দিয়েছেন, ভেরি গুড। 47। 48 নম্বর প্রশ্নে চলে আসি। রিস্ক ফ্যাক্টর ফর কমিউনিকেবল ডিজিজ ইনক্লুড। কমিউনিকেবল ডিজিজের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? কমিউনিকেবল হইতে পারে কোন কোন অবস্থাতে থাকলে বলেন তো? পোর স্যানিটেশন, স্যানিটেশন যদি পোর হয় তাহলে তো আরো মানে হাই রিস্ক, তাই না? তাহলে এটা সঠিক। এরপর হচ্ছে ওভার ক্রাউডিং, অতিরিক্ত গ্যাদারিং যেখানে, সেখানে হওয়ার সম্ভাবনা থাকে। ল্যাক অফ ইমিউনাইজেশন,
হ্যাঁ, ইমিউনাইজেশন যদি কমতি থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কমিউনিকেবল ডিজিজ ঘটতে পারে, অর্থাৎ কি এ বি ডি। আর ফিজিক্যাল এক্সারসাইজ করলে তো আরো বাড়ার কথা ইমিউনিটি, তাই না? ওকে, 49 নাম্বার, ইন্ডিকেটর অফ কমিউনিটি হেলথ ইনক্লুড। কমিউনিটি হেলথের ইন্ডিকেটরগুলো, নির্দেশকগুলো কি কি? ইনফ্যান্ট মর্টালিটি রেট কমিউনিটি হেলথের মধ্যে পড়বে। লাইফ এক্সপেক্টেন্সি এটাও কিন্তু হচ্ছে আপনাদের ইসের মধ্যে থাকে, ইন্ডিকেটরগুলো আলাদা করে দেওয়া আছে না, ওই যে হচ্ছে আপনাদের কমিউনিটি হেলথের মধ্যে সুন্দর করে দেওয়া আছে একদম প্রথম প্রশ্নের মধ্যে, আমরা প্রথম ক্লাস যেটা করেছিলাম ওটার মধ্যে ছিল। এরপরে বলছে কি ভ্যাকসিনেশন কাভারেজ, হ্যাঁ ভ্যাকসিনেশন কাভারেজও কিন্তু হচ্ছে কি এই যে কমিউনিকেবল হেলথের মধ্যে ইনক্লুড, রিটারিসি না, তাহলে হচ্ছে এ বি অ্যান্ড ডি, ঠিক আছে, সি বাদ দিয়ে। 49-এর উত্তর হচ্ছে ই। 50 নম্বরের উত্তর কি? 50, ইন্ডিকেশন ফর ইলেকট্রোকনভালসিভ থেরাপি, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দেওয়া হয়, ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত কি কি? ইসিটির, সেভার ডিপ্রেশন, এখানে ট্রিটমেন্ট রেসিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া, অর্থাৎ এখানে অ্যান্টিসাইকোটিক ড্রাগ আপনি বেশ কয়েকটা খাওয়াইছেন, তারপরে হচ্ছে কি রেসিস্ট্যান্ট, অর্থাৎ সিজোফ্রেনিয়া কমতেছে না, ঠিক আছে, রেসিস্ট্যান্ট হয়ে গেছে, ড্রাগ রেসিস্ট্যান্ট হয়ে যাওয়ার মতো আর কি। এরপর হচ্ছে মেনিয়া আর হাইপার টেনশন, একটু অ্যান্সার করে ফেলেন, তাহলে এ বি ডি আছে আর ই আছে, উত্তর হবে কোনটি? 50-এর। আজকের লাস্ট প্রশ্ন, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যে টপিকগুলা, মানে যিনি প্রশ্নকর্তা, এই প্রশ্ন যিনি করেছেন, আমি শিওর যে উনি টপিক বেস করে খুব সুন্দর করে প্রশ্নগুলো সাজিয়েছিলেন। তো এই যে প্রত্যেকটা টপিক থেকে উনি প্রশ্ন করেছেন এবং যে প্রশ্নগুলো করেছেন এগুলো যেমন ইম্পর্টেন্ট, এর প্রত্যেকটা টপিকই এমন ইম্পর্টেন্ট। এই জন্য এই যে 50টা প্রশ্ন পড়লেন, এই যে যে টপিক থেকে প্রশ্নগুলো করা হয়েছে এই টপিকগুলো ভালোভাবে পড়েন, নেক্সট যে পরীক্ষাই হোক, এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম নেক্সট যেটা হতে যাচ্ছে উইল বি হেল্ড, সেখানে এই 50টার মধ্যে যে টপিকগুলো আছে এর মধ্যে থেকে একটা প্রশ্ন শিওর থাকবে, আপনি 100% শিওর থাকেন, এই 1 মার্ক শিওর আমি লিখে রাখলাম, এটা তো ইউটিউবে আপলোড দিব, নেক্সট পরীক্ষা হলে এইটুকু কেটে ওইখান থেকে একটা প্রশ্ন নিয়ে দেখাই দিব, তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট বুঝেন। এবিডি সি দিচ্ছেন, হ্যাঁ এবিডি, ঠিক আছে। তাহলে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দেওয়া হচ্ছে সেভার ডিপ্রেশনের কারণে, যদি সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট রেসিস্ট্যান্ট হয়ে যায় সেই ক্ষেত্রে, আর মেনিয়ার ক্ষেত্রে হাইপারটেনশনের জন্য না। ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই অনেকক্ষণ ধরে ক্লাস করেছেন, বেশ অনেক সময়, যারা আসলেই প্রকৃত অর্থে যারা ক্লাস করতে চান তাদের কাছে সময়টা আসলে কিছু না, তারা অবশ্যই অ্যাক্টিভ থাকেন এবং খুব ভালোভাবেই ক্লাস করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা অনেক সময় লম্বা একটা ক্লাস করলাম এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে কভার করার চেষ্টা করলাম ইনশাল্লাহ। প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দিবেন, আর বুঝতেই পারছেন যে কেন ফ্রি ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা হবে আপনাদের সাথে নতুন ক্লাসে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।